ইংলিশ জানতে হবে, এটা কেন আসলো মাথায়? ওখানে দুটো রিজন ছিল। এখানে বাংলা বলার কোনো সুযোগই নেই, কোনো বাংলা বলতে পারবে না। যারা বিয়ে শাদী করে সংসার থাকে তাদের তো অনেক রকম ক্যালকুলেশন করা, এই রিস্কটা নেওয়া আদৌ হবে কি হবে না। মানুষকে সহযোগিতা করা, হেল্প করার যে টেন্ডেন্সি আমার ছোটবেলা থেকে ছিল, সেই কারণে একটা গ্রুপ করেছিলাম ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। পর্যন্ত সাবস্ক্রাইবার যেটা মানে ওইটা 1.5 লাখ ওইটা ছিল, 3 লাখ থেকে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এই এক বছরের মধ্যে 1 মিলিয়ন ক্রস করলো। 1 মিলিয়ন মানে বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছিল আমাদের কিছু 7টা সিক্রেট আছে, 7 সিক্রেট অফ ইংলিশ থেরাপি। ব্র্যান্ডিং আইডিয়া যেটা কাজ করেছে সেটা রিকশার পিছনে স্টিকার। হ্যাঁ আমি দেখেছি তোমাদের রিকশার। আমি সেদিন তাদেরকে কাচ্চি খেতে ডাকছিলাম যাদের পিছনে স্টিকার দেয় আর কি। আচ্ছা, একজন খেলোয়াড় আসলে 90% সময় প্র্যাকটিস করে, 10% টাইম সে পারফর্ম করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আবার বোধহয় মাঝখানে আমার গ্যাপ হয়ে গেল, আমার মাঝে মাঝে গ্যাপ হয়, কিছু করার নাই। তো আমরা আজকে আবার উদ্যোক্তা কথার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং আজকে যার সাথে কথা বলবো তার নাম সাইফুল। ইংলিশ থেরাপি এই ওয়ার্ডটার সাথে মনে হয় বাংলাদেশে এখন একটা বড় একটা অংশ মানুষ পরিচিত, সেই ইংলিশ থেরাপির সাইফুল। আর আজকের পর্বটা আরেকটা কারণে আমার কাছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সাইফুলের ক্যারিয়ার শুরু হয়েছিল আমাদের সাথে, অন্যরকম ইলেকট্রনিক্সেও, এগুলো শুনবো আমরা। সো সেদিক থেকে খুব কাছের ছোট ভাই, খুবই স্নেহ করি, এবং অ্যাট দ্য সেম টাইম সাইফুলের যে প্রোডাক্টিভিটি, তার যে ভিশন, তার যে অ্যাগ্রেসিভনেস, সেখান থেকে আমরাও শিখি, আমরাও লার্ন করি, অ্যান্ড আমরা ইন্সপায়ার্ড হই, ট্রুলি স্পিকিং। সো আর বেশি লম্বা না করে আমরা চলে আসতেছি। কি অবস্থা সাইফুল? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো লাগতেছে যে তোমাকে আজকের সাথে আনতে পারছি, আলহামদুলিল্লাহ। সো আমি স্ট্রেইট প্রশ্নে চলে যাব, আর প্রশ্ন খুব বেশি হয়তো করবো না, রেদার আমি চাইবো যে তুমি তোমার মতো মন খুলে বলো। তো আমি তোমার এই উদ্যোক্তা জীবন, আজকের ইংলিশ থেরাপি আলহামদুলিল্লাহ যে জায়গায় আছে তুমি সেগুলো বলবা। তো তুমি যদি শুরু করো তোমার ব্যাকগ্রাউন্ড থেকে, সেখান থেকে যদি একটু একটু করে আসতে থাকো আগায়, তাহলে আমি মাঝখানে মাঝখানে একটু একটু ঢুকে ঢুকে একটু প্রশ্ন করার চেষ্টা করবো। বাট আমি চাই যে আগে আমাদের দর্শকরা জানুক তোমার জার্নিটা মোটামুটি সংক্ষেপে, দেন এই জার্নির ভেতর থেকে, যেহেতু আমাদের প্রোগ্রামটা উদ্যোক্তাদেরকে টার্গেট করে করা, যারা উদ্যোক্তা অলরেডি বা হতে চায়, তারা যাতে তোমার উদ্যোক্তা জীবন থেকে শিখতে পারে। সো মোস্টলি তোমার যে লার্নিং, আমি ওটার গভীরতায় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তুমি যদি একটু তোমার ব্যাকগ্রাউন্ড বলো, কোথায় জন্ম হলো, কিভাবে, কোথায় কি করলা না করলা। আপনার সামনে কথা বলতে তো এমনিতেই একটু আবার একটু ভুল হলে ক্ষমা করবেন, আর দর্শকদের কাছে অনুরোধ করব যে আমি চেষ্টা করব একদম যতটুকু পারা যায়। আমরা যখন এসএসসি পাশ করি বা এর 2008, 9, 10 এই সময়টা থেকেই বাংলাদেশে উদ্যোক্তাদেরকে নিয়ে কথা হচ্ছিল ভাই, মেবি রাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, পত্রিকায়। ওইটা আমাকে ইন্সপায়ার করতো। তুমি আর একটু আগে যাও, একবারে তো 2000 এসএসসি তে চলে গেল। ও তার মানে এর আগে? হ্যাঁ, জন্ম। আচ্ছা আচ্ছা, ওকে। ভাই আমি সাইফুল ইসলাম, আমার জন্ম হচ্ছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সবচেয়ে প্রত্যন্ত গ্রামে, যেখানে আমার ইলেকট্রিসিটি আমি পাইনি। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমরা হারিকেনের আলোয় পড়াশোনা করতাম একদম ছোটবেলায়। সো ওখান থেকেই আমার বেড়ে ওঠা। আমাদের বাড়ির দরজায় মাদ্রাসা আছে, দরজা বলি আমরা, বাড়ির সামনেই মাদ্রাসা আছে। ছোটবেলায় ওখানে পড়াশোনা করেছি 8 পর্যন্ত। এরপরে হচ্ছে স্কুলে পড়া, সুবিদখালী পাইলট স্কুলে পড়েছি আমি, রহমান ইসাক পাইলট মডেল স্কুল, এখন একটা মডেল হয়েছে। এরপরে পড়াশোনা করছি পটুয়াখালীতে, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি ভাই। সো এই হচ্ছে পড়াশোনা। এরপর ঢাকায় এসে 1-2 বছরের গ্যাপ ছিল, চাকরি করেছি, আপনাদের এখানে কিছুদিন ছিলাম, বিভিন্ন জায়গায় জব খুঁজেছি, জব করেছি। এরপর ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিএসসি করেছি 6 সেমিস্টার পর্যন্ত পড়ে। তখন হঠাৎ করে একদিন স্টিভ জবসের একটা ভিডিও আসে যে সে ড্রপ আউট, কিন্তু স্পিচ দিচ্ছে হচ্ছে স্ট্যানফোর্ডে। হ্যাঁ, স্ট্যানফোর্ডে। তখন চিন্তা করেছি যে আমি যেই প্রতিষ্ঠানটা দিয়েছি ইংলিশ থেরাপি, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে রাতে, আর আমার ক্লাস থাকে রাতে। তো হয়তো যদি ক্লাসে ফোকাস দিই তাহলে কোচিং সেন্টারটাই মানে ক্লাস নিতে পারতেছি না, আর যদি কোচিংয়ে ফোকাস দিই তাহলে ক্লাস না। তখন আমি ওইটা আসলে ড্রপ করি আর কি। এখন আবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে পড়াশোনা করছি। এই হচ্ছে আমার পড়াশোনার জার্নি। আর উদ্যোক্তা জার্নি যদি বলেন তাহলে আমি 9 থেকে এটা শুরু করেছি ভাইয়া। যখন 9 থেকে? হ্যাঁ, 9 থেকে উদ্যোক্তা ভাইয়া। ওকে, ক্লাস 9 থেকে। ওকে। কিভাবে উদ্যোক্তা? আমি আমার মামা হচ্ছে ম্যাথে পড়াশোনা করেছে আর কি, ম্যাথমেটিক্স ভালো পারতো এবং সূত্রগুলো ভালো পারতো। সো ঢাকায় এসে ওই যে সূত্রগুলো শেখাইতো আমাকে।
সো আমি সূত্রগুলো নোট করে রেখেছি, আমার টেবিলে টানানো থাকতো, আমি মুখস্থ পারতাম একদম। বীজগণিতের যে সূত্রগুলো, ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ পারতাম। ক্লাসে যখন গিয়েছি, সুবিদখালী স্কুলে যখন পড়েছি, তখন ওইগুলো আমার বন্ধুরা চাইলো আর কি, তখন আমি ওদেরকে ফটোকপি করে দিতাম, ওরা আমাকে টাকা দিত আর কি। সো তখন আইডিয়া আসলো যে এটা ডিজাইন করে, টাইপ করে, প্রিন্ট করে যদি আমি লেমিনেটিং করে বিক্রি করি, তখন কিন্তু এটা ইন্টারেস্টিং। আমি মনে হয় 4 টাকা 5 টাকা খরচ হতো, আমি 10 টাকা করে সেল করতাম এটা। এটা আমি আমার ক্লাসে সেল করেছি, আমার স্কুলে অনেক স্টুডেন্ট ছিল, বিভিন্ন শাখা ক খ গ সব জায়গায় করেছি, এবং এটা 6 থেকে 10 পর্যন্ত সবার জন্য সব সূত্রগুলো কালেক্ট করেছি আমি। মির্জাগঞ্জ উপজেলার প্রায় বড় বড় সবগুলো স্কুলে গিয়েছি, ম্যাথ টিচারদের সাথে কথা বলেছি, টিচাররা আমাকে হেল্প করেছে, আমি ক্লাসে গিয়ে এটা বিক্রি করেছি। সেখান থেকে আমি অনেক মোটামুটি একটা প্রফিট জেনারেট করেছি। মাশাআল্লাহ, মানে মোটামুটি কত টাকা জেনারেট করলা? এইটা আসলে ওইভাবে মনে নেই, তবে ওইটা দিয়ে আমি কিছু বই কিনেছি বা কিছু জিনিস কেনার সুযোগ হয়েছে। আমার নিজের প্রয়োজনটুকু আমি করতে পেরেছি। নরমালি তো হয় যে যারা উদ্যোক্তা হয় বা ব্যবসার দিকে যায়, নট ইন অল কেসেস, বাট অনেক সময় হয় ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড থাকে, হয়তো ব্যবসা দেখছে সে। তোমার মধ্যে ওটা কিভাবে আসছে অ্যাকচুয়ালি? এটা কি জাস্ট ন্যাচারালি নাকি? এইটা হচ্ছে, আমার বাবা তো চাকরি করতো খুলনাতে, সো ওখানের পাশাপাশি সে ছোটখাটো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল আর কি। সো ওইখান থেকে ইন্সপায়ার্ড আর কি, ওইখান থেকে হয়তো ইন্সপায়ার্ড। বাট তখন তুমি বাংলাদেশে তো হয় কি স্কুলে স্টুডেন্টরা পড়ালেখা করে, তখন তো সে মানি জেনারেটিং কিছু করবে, এটা তো ইন জেনারেল খুব একটা পজিটিভলি দেখা হয় না। তো যখন তুমি গেলা টিচারদেরকে বললা যে আমি এটা সেল করতে চাই, তারা পজিটিভলি কেন? আমি তো এটা আসলে সেল করতে চাই প্রফিটের জন্য না, তখন তো প্রফিট আমার টার্গেট ছিল না, প্রফিট কি সেটাই জানতাম না। যেহেতু এটা প্রয়োজন স্টুডেন্টদের, তো আমি স্টুডেন্টদের প্রয়োজনে তাদেরকে দিয়েছি। ওরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবে, টাইপ করবে, এটা তো করা হয় না, খাতায় লিখে রাখে। আমি টিচারদেরকে স্টুডেন্টদেরকে বুঝিয়েছি যে এটা যদি তুমি তোমার টেবিলের উপরে টানিয়ে রাখো, তাহলে তোমার যখনই ম্যাথ করতে প্রবলেম হবে, তুমি সূত্রটা দেখলে তুমি কিন্তু ইজিলি তোমার ম্যাথটা সলভ হয়ে যাবে আর কি। এটা বোঝানোর কারণে ওরা আসলে এটা সংগ্রহ করেছে। এটা তো খুব ভালো, মানে ইন্সপায়ারিং স্টোরি। আমি হেল্প করতে গিয়ে এখন না বুঝেছি এটা আসলে উদ্যোগ ছিল, এটা প্রবলেম, সূত্র কিন্তু একটা প্রবলেম স্টুডেন্টদের জন্য। এখন আমি বুঝেছি এটা আসলে ভালো একটা উদ্যোগ ছিল এবং সাকসেসফুল উদ্যোগ ছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে তাহলে আমরা একটু যদি প্রোগ্রেস করি, ঢাকায় যখন আসলা, জি, সো তোমার ডিপ্লোমার পরে তখন কি তুমি জবে ঢুকে যাবা? কারণ ডিপ্লোমার পরে অনেকেই তো জবের দিকে যায়, অনেকে আবার, তো তখন তোমার অ্যাকচুয়ালি থিংকিংটা কেমন ছিল? মানে তখন তোমার উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা এরকম কিছু ছিল নাকি? ঢাকায় আসার পরে আমি কখনো, আমার জীবনে একটা দুঃখ হচ্ছে আমি কখনো বেকার থাকতে পারি না আর কি, যে পড়াশোনা শেষ এখন 1 মাস 2 মাস বেকার, এটা না। আমি যখনই ঢাকায় এসেছি আগে থেকে চাকরি রেডি ছিল। আমার মামার কোচিং সেন্টারে আমি আসলে ধরেন সহকারী হিসেবে কাজ করতাম, মামাকে বিভিন্ন হেল্প করতাম। নাফ আইডিয়াল কোচিং সেন্টার ছিল এটা, ওইখানে বিভিন্ন জায়গায় তাকে সহযোগিতা করা, টাইপ করা, আমি আবার টাইপ করতে পারতাম, কোশ্চেন তৈরি করে দেয়া, স্টুডেন্টদের এক্সাম নেয়া, ওই পার্টগুলোতে সহযোগিতা করতাম। ওইখান থেকে আমি মূলত একটা কোর্স করি, ওইখানে আমার ইন্টারেস্টিং ট্রান্সফরমেশন, যে ইংলিশ জানতে হবে আর কি। সো ওইখানে দেখলাম যে ইংলিশ জানতে হবে, এটা কেন আসলো মাথায়? ওখানে দুটো রিজন ছিল এখানে। 1 নাম্বার রিজন হচ্ছে যে ওইখানে যারা ইংলিশ পড়াইতো ওই টিচারদের একটু সম্মান আলাদা, ইংলিশ টিচার, তাদের পেমেন্ট আলাদা ছিল, হ্যাঁ, তারা একটু ভালো মানের টিউশনই পাইতো আর কি। সো আমরা তো ইংলিশ জানতাম না, গ্রাম থেকে উঠে এসেছি, ইংলিশে দুর্বল ছিলাম। সো তখন ইংলিশ জানার একটা আগ্রহ তৈরি হয়। আর ভাই আমি ছোটবেলা থেকে না, বিশেষ করে কলেজ লাইফ থেকে শিশুদের নিয়ে কাজ করতাম। আমাকে শিশু বন্ধু বলা হয়তো, হাজার হাজার শিশুরা আমাকে খুবই পছন্দ করতো। কিভাবে? আমি বাচ্চাদের স্কুলে যেতাম, ম্যাজিক দেখাতাম, একটা সময় বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতাম, আমি বাচ্চাদের সাঁতার শিখাইতাম, খেলাধুলা করতাম। এই পার্টগুলো করতে গিয়ে শিশুদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তখন জন আর্মস্ট্রং নামে এটা কি তুমি বলতেছো ঢাকায় আসার পরে? না, এটা হচ্ছে আমার কলেজ লাইফ থেকে। কলেজ লাইফে পুরো সময় আমি খুব বেশি পড়াশোনা করি নাই, পড়াশোনায় ফোকাস ছিলাম। সোশ্যাল ওয়ার্ক পটুয়াখালীতে আমি স্কাউটিং করেছি, আমি ন্যাশনাল চিলড্রেন অর্গানাইজেশনের সাথে ছিলাম, বিভিন্ন শিশু কিশোর পত্রিকার সাথে কাজ করেছি, যাতে করে শিশুদের সাথে একটা বন্ডিং তৈরি হয়। আমার ফেসবুকে আমি একটা স্কুলও করেছিলাম, বনফুল স্কুল, হ্যাঁ, পটুয়াখালীতে। ওইটা পরবর্তীতে মজার স্কুল নামে আমরা পটুয়াখালীতে চালাই। সো ওই থেকে জন আর্মস্ট্রং নামে একজন ব্যক্তি আছে, উনি ফেসবুকে ওনার সাথে কানেক্ট হই, উনি বারবার আমাকে ইনভাইট করে দেখা করার জন্য। জন আর্মস্ট্রং হচ্ছে হ্যাবিটেট ফর হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর ছিল। উনি বারবার আমাকে ইনভাইট করছিল, সাইফুল তুমি ভালো করতেছো, ইন্সপায়ার করতেছো ফেসবুকে। কিন্তু আমি তো ইংলিশ জানি না, আমি ওনার সাথে দেখা করবো কিভাবে আর কি। এই দুইটা রিজনে মূলত ইংলিশ শিখতে চাওয়া। অনেকগুলো প্রতিষ্ঠান ভিজিট করে দেখলাম, আল্লাহ, আমার জন্য তো কোনো কোচিং নাই, কি ক্লাস নেয়, অনেক কঠিন কঠিন ক্লাস, প্রেজেন্টেশন দিতে হবে, সামনে আসো। তো ওইটা ভয় পেলাম। খুঁজে পেলাম যে একটা প্রতিষ্ঠান আছে যারা দেশের বাইরে যায়
পড়াশোনা জানে না তাদেরকে ইংরেজি শেখায়, এবং শুধু দেশের বাইরে যায় যারা তাদের ইংরেজি শেখায়, রান্না করা শেখায়, ওয়েল্ডিং শেখায়, হ্যাঁ, স্টার বাংলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। ওইখানে গিয়ে মূলত আমি অন্য কিছুতে ফোকাস না দিয়ে আমি যে আমার দরকার ইংলিশ শেখা, তাহলে আমি ওইখানে ফোকাস। বিদেশ যাচ্ছ না? ওরা, আমি বিদেশ যাচ্ছি না, বাট স্টিল ওরা নিল ওই রেফারেন্সে। আমি রেফারেন্সে গিয়েছিলাম, ওখানে যে আরো অনেক স্টুডেন্টরা রেফারেন্সে আসে ইংলিশ ইমপ্রুভ করার জন্য বা বিভিন্ন জায়গায়। 3 মাস থেকে আমি ওইখানে ইংলিশটা গ্রো করার চেষ্টা করেছি ভাই। এরপর এসে তো আপনার সাথে যুক্ত হওয়া আর কি। আচ্ছা, তো আমাদের এখানে তুমি কিভাবে যুক্ত হইলা? মানে আমার তো তোমাকে দেখছি, বাট আমি তার অত ব্যাকগ্রাউন্ড স্টোরি জানি না। আচ্ছা, আমি ওখান থেকে আসলে অনেকগুলো সিভি তৈরি করা শিখেছি বিভিন্ন জায়গায়, কারণ চাকরি তো দরকার, ভালো চাকরি দরকার। তো অনেক জায়গায় সিভি দিয়েছি, আপনার ওইখানেও সিভি দিয়েছিলাম, মেবি বিডি জবসের মাধ্যমে সিভি দিয়েছি। তখন ডাক পড়ে 50 জন থেকে বিভিন্নভাবে ইন্টারভিউতে টিকতে আমরা 4 জন বা 2 জন টিকেছিলাম। এর মধ্যে আমি একজন সৌভাগ্যবান ছিলাম আর কি। ইন্টার্ন হিসেবে জয়েন করছি, ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং টিমে ছিলাম ভাই আর কি। না, কারণ আমরা মানে তোমার স্মৃতি, কারণ ওখানে তো তখন অনেকে কাজ করতো, তখন তো অলরেডি আমি সবার সাথে ইন্টারাকশন ওইভাবে হয় না। বাট একাধিক কারণে তোমার কথা যে কারণে আমার তখন মনে ছিল বা মধ্যে রয়ে গেছিল, এক হচ্ছে বিজ্ঞান বাক্স। অ্যাকচুয়ালি আমার তো অনেকগুলো প্রোডাক্টের ভিতর খুবই ক্লোজ টু মাই হার্ট। আমি বিভিন্ন জনকে যখন গিফট দিই, প্রথমে আমার গাড়িতে অলওয়েজ আমি বিজ্ঞান বাক্স নিয়ে ঘুরি। হ্যাঁ, বিভিন্ন জনকে গিফট নতুন পরিচিত হলে আমি বিজ্ঞান বাক্স দিই। যে কারণে আমি উদ্ভাসেরও এখন 102টা বোধহয় ব্রাঞ্চ, মেবি 50 থেকে 60টা ব্রাঞ্চে আমি জীবনে যাইও নাই। কিন্তু এই বাণিজ্য মেলায় বিজ্ঞান বাক্সের যে স্টল থাকতো, এটাতে আমি যাইতামই। নাম্বার ওয়ান তখন তোমরা ওই বাণিজ্য মেলায়, হ্যাঁ, বিজ্ঞান বাক্সের যে এগুলো, ইভেন আমরা বিজ্ঞান বাক্স নিয়ে পরে যে ডকুমেন্টারিটা বানাইছি, ওখানের মধ্যে যে ছবি, ওর মধ্যে তোমার ছবি খুব প্রমিনেন্টলি আছে। কারণ তুমি একদম কর্নারে প্রোঅ্যাক্টিভ ছিল মেবি, যেখানে একদম সবচেয়ে ফ্রন্টে যে লোকেশনটা, যেখানে সবচেয়ে বেশি ক্রাউড, আমি সবচেয়ে বেশি বিক্রি করতাম, বেস্ট সেলার ছিলাম ভাই। রাইট। তো ওইটা অ্যাকচুয়ালি তখন এই জন্য আমার মাথায় ঢুকছে। এটা একটা। আর আরেকটা হচ্ছে তোমার টিম মেম্বাররা বলতেছিল যে, মানে তারা বলতেছিল যে তুমি হোয়াট এভার, মানে দ্য সিচুয়েশন বা কিছু না, মানে কোনো পড়া নেই, সে ইংরেজিতে কথা বলে। হ্যাঁ, ওই সময় তো ইংলিশ নতুন শিখেছি, অনেকে আমাকে লজ্জাও দিয়েছে, বাট আমি ট্রাই করেছি। ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো, ইংলিশ ভার্সন, তখন ওখানে আমাকে পাঠানো হতো, এবং যেখানে একটু ইংলিশ জানা লোকজন বেশি থাকে ওই জায়গাগুলোতে, বিশেষ করে মিনাবাজার, ধানমন্ডিতে বা বিভিন্ন জায়গায় আমি যে স্টলের সামনে যে ক্যাম্পেইনগুলো হইতো, ওইখানে আমাকে পাঠানো হইতো, যাতে ফরেনাররা আসলে ওদেরকে এক্সপ্লেন করা যায়, বা ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদেরকে আমি এক্সপ্লেন করে ইংলিশ ভার্সনটা আমি মনে হয় বেশি সেল করেছিলাম। হ্যাঁ, মানে হইতে পারে, ওই স্ট্যাটিস্টিক্স আমার মনে নাই, বাট মানে দিস আর টু রিজনস। তো আমি এখান থেকে তোমার যে জিনিসটা জানতে চাই যে there is something special in you মেবি, কারণ হচ্ছে ধরো তুমি ওই যে ওখানে দেখো, তুমি যখন সূত্র লিখলা, মাথায় আসলো যেটা টাইপ করে ওয়াই নট লেমিনেট করা, দেখো লেমিনেটের আইডিয়াটা কিন্তু ইন্টারেস্টিং, বিকজ তার মানে কি এটাকে প্রিজার্ভ করা যাবে লম্বা সময়। তার মানে তোমার ওই যে এই ক্রিয়েটিভিটি আছে অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল, দেন তুমি আবার বাচ্চাদেরকে নিয়ে কাজ করছো, এখানে আবার তুমি নিজের উদ্যোগে ইংরেজি শিখছো, আবার এখানে এসে দেখো লোকজন তো অ্যাকচুয়ালি সংকোচের কারণে ইংরেজি বলে না, সেখানে তুমি সংকোচ টঙ্কোচ ভুলে, ভাই আমার বলতে হবে ইংরেজি, আমি বলে যাচ্ছি, কে কি বললো এটা ম্যাটার না। এই যে তোমার মাইন্ডসেটটা, তোমার কি মনে হয় এই মাইন্ডসেটটা কিভাবে তোমার মধ্যে আসছিল? এটা আসলে কঠিন কোশ্চেন, কিভাবে মাইন্ডসেট আসছে জানি না, তবে আমি যেটা শিখি ভাইয়া ওইটা কন্টিনিউ করতে চাই। আমি অনেক কিছু জানি, বিষয়টা এমন না, মাত্র 56-57টা কোর্স করেছি আর কি, বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করছি, সবকিছু যে চর্চা করছি বিষয়টা এমন না ভাই। যেটা আমার ভালো লেগে যায় ওইটা আমি কন্টিনিউ করি আর কি। সো আমি এরপরেও যতদিন জব করেছি, যতদিন আমার প্র্যাকটিস, এই যে প্রতিষ্ঠান ইংলিশ থেরাপি, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভাই প্র্যাকটিস, নিজের প্র্যাকটিস। আমি চিন্তা করলাম যে আমার সাথে প্র্যাকটিস করবো এমন কিছু লোক দরকার, তাহলে ওদেরকে খুঁজে বের করি। প্রথমে এটার নাম ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবেটিং ক্লাব, ELDC। আমরা সবাই মিলে প্র্যাকটিস করতাম, ওইখান থেকে মূলত ইংলিশ থেরাপির যাত্রা। তার মানে আমি আমাদের এখান থেকে জব যখন ছাড়লা তখন শুরু করলা? না, জব ছেড়ে আমি আরেকটা প্রতিষ্ঠানে জয়েন করেছিলাম আর কি। ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, এটাও কিন্তু ইংলিশের জন্য, যে এক্সপোর্ট এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম আর কি একটা প্রতিষ্ঠানে আছে আর কি, যাতে ইংলিশ মোটামুটি জানি, চর্চাটা যাতে হয়। আমার চর্চাটা, এখানে তো কমফোর্ট পাচ্ছিলাম না, কারণ সবাই ইংলিশ কথা বললেই একটু ইনসাল্ট করতো। ওইখানে আমার কাজই হচ্ছে ইংলিশে কথা বলতে হবে, তো ওই ইন্টারেস্ট নিয়ে ওখানে জয়েন করেছিলাম। ওইখানে দীর্ঘদিন 2.5 বছরের মতো কাজ করেছি। তখন আমি ওখানে কলিগদেরকে ইংলিশ শেখাতাম, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে অনেকে ইংলিশ শিখতে চেয়েছে আমার কাছে, তাদেরকে শেখাতে গিয়ে তো একটা গোল সেটিং এর একটা ভিডিও হঠাৎ করে মাথায় আসে, যে কেমন গোল হওয়া দরকার, যে তুমি
সেই কাজটাই করো যেটা তোমার প্রচন্ড রকমের ভালো লাগে। তো ওইখানে যে কাজ করতাম সেটা তো আমার ভালো লাগে না, আমার তো ভালো লাগে টিচিং। আমি ছোটবেলা থেকে টিচিং করি, ছোটবেলা থেকে একটু শেখাইতে পছন্দ করি। তখন আমি এটাকে সিরিয়াসলি নিলাম। আলহামদুলিল্লাহ এখনো সিরিয়াসলি নিচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ। সো তোমার ইংলিশ থেরাপির যে জার্নি ওখান থেকে যদি শুরু করো, যখন তুমি শুরু করলা মেবি হ্যান্ডফুল অফ স্টুডেন্টস, তাই না? কতজন আমি জানি না, খুবই কম সংখ্যক ভাইয়া, 1-2 জন নিয়ে শুরু করেছে। 2000 কত 17 না কত সাল? 18 সালে আসলে প্রাতিষ্ঠানিক যাত্রা দিয়েছে। ওকে, সো 18 থেকে যদি এখন তুমি আজকের দিনে ইংলিশ থেরাপি যে জায়গায় আছে, এটা জাস্ট আগে যদি তার অবস্থাটা বলো, ভিতরের রহস্যে আমরা পরে যাবো যে এই ছিলাম, এখন আমরা এই জায়গায় আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া ভাইয়া। আসলে 200 স্কয়ার ফিটের অফিস নিয়েছিলাম প্রথম, 180 স্কয়ার ফিটের মতো আর কি। এখন হোস্টেল, আমাদের ক্যাম্পাস, অফিস মিলে 1 লাখ প্লাস স্কয়ার ফিটের অফিস। 1 লাখ প্লাস, মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সো এইটা হচ্ছে বড় একটা ট্রান্সফরমেশন আমি মনে করি। সো আমি কিন্তু প্রথম অফিস নেইনি ভাই। আমি যখন ইংলিশ পারি, মানুষ জানে মোটামুটি পারি, শিখতে চাই, আমি মেসে গিয়ে ইংলিশ শিখেছি, বাসায় গিয়ে ইংলিশ শিখেছি, অফিসে গিয়ে শিখেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ইংলিশ শেখাতাম। তখন মনে হলো যে না ঠিক আছে, তাহলে ওরা যেহেতু শিখতে পারছে, তাহলে আমি মনে হয় শুরু করলে পারবো। কিন্তু একটা কোচিং সেন্টারে 1.5 ঘন্টার জন্য, অফিসের পরে 1.5 ঘন্টার জন্য আমি একটা রুম ভাড়া নেই, ওই রুমটা ফাঁকা থাকতো, মানে সাবলেট, তখন এটা শুরু হয় আর কি। এরপরেও 1 বছর পরে আমরা একটা স্কুলে 3টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম নিয়ে ওইখানে শুরু করেছে। তার স্কুল কি রেন্ট না, ওই স্কুলের স্টুডেন্ট নাকি? ওই স্কুলে রেন্ট, যে আমি ফাঁকা অফিসগুলো ব্যবহার করতাম, রুমগুলো আর কি। পরে 2019 সালে আর কি আমরা নতুন অফিস নেই আর কি। 17, 16 বা 18 এই সময়গুলো বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি আর কি। তো আমি তো এই জার্নিটার ভিতরে আমরা আসলে বেশি ঢুকবো, এটাই হলো আমাদের আলোচনার মূল ফোকাস থাকবে। তো আমি যেটা তখন মানে জেনেছি, তোমার সাথে একদিন কথা বলতে গিয়ে তুমি তো বোধহয় টানা অনেক দিন, বোধহয় 365 দিন বা এরকম কিছু একটা লাইভ ক্লাস নিয়েছি। তো ওইটা কখনকার? এটা করোনার সময় ভাই, যখন করোনা। আচ্ছা, তাহলে করোনার আগ পর্যন্ত তোমার জার্নিটা যদি একটু ডেসক্রাইব করো, যে হাউ ডিড ইউ ডেভেলপ, তখন সিচুয়েশনটা কেমন ছিল? তখন ওই যে ফেসবুকে আমার মোটামুটি ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের মাধ্যমে আমি কিছু স্টুডেন্ট পেতাম, 5 জন 10 জন প্রতি মাসে আসতো, ওদেরকে পড়াতাম। যেহেতু স্টুডেন্ট কম ছিল, আমি জব ছেড়ে দিয়েছিলাম, তাহলে কাজ ছিল না, সারাদিন পড়াতাম। আমি সারাদিন পড়াতাম, যারা ফ্রি থাকতো সারাদিন পড়তো, বা সকালে আসতো বিকাল আসতো। কয়টা স্টুডেন্ট, তারা যে টাকা দিত তাতে কি তোমার জব থেকে যা মানে আর্নিং সেটা কি কভার করেছিল? অনেক কম। জব যখন সুইচ করেছি তার চাইতে অনেক কম আর্নিং ছিল আমার। শুধু আমি বাসায় এফোর্ড করতে পারতাম না, একটা রুম নিয়েছি, ওখানেই থাকতাম। আচ্ছা, ওখানেই অফিস, ওখানেই ক্লাসরুম। তো এই জায়গাটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যারা জব করে তারা যখন এন্টারপ্রেনারশিপ চিন্তা করে, তো তাদের জন্য এটা অনেক বড় ডাইলেমা, বিকজ লাইফস্টাইলকে স্যাক্রিফাইস করা, কমফোর্ট জোনকে স্যাক্রিফাইস। তোমার জন্য একটা বিষয়, তখন তো তুমি বোধহয় বিয়ে করো নাই। না। আচ্ছা, তো এটা দ্যাট ওয়াজ অ্যান অ্যাডভান্টেজ, কারণ যারা বিয়ে শাদী করে, সংসার থাকে, তাদের তো অনেক রকম ক্যালকুলেশন করা, এই রিস্কটা নেওয়া, আদৌ হবে কি হবে না, প্লাস কমফোর্ট ছেড়ে দেওয়া। তো তোমার জন্য তখন কি এটা কোনো ডিফিকাল্ট ডিসিশন ছিল, নাকি ইট ওয়াজ ভেরি ইজি? আমার জন্য ডিফিকাল্ট ছিল, সবার মতে, আমার মতেও ডিফিকাল্ট ছিল, কারণ আমার একটা ভালো লাইফস্টাইল ছিল, ভালো টাকার স্যালারি পেতাম, অফিস থেকে থাকার ব্যবস্থা ছিল, ল্যাপটপ ইউজ করতে দিত, সিও স্যারের গাড়িতে চড়তে পারতাম। সেই লাইফস্টাইল থেকে প্রথম মাসে 7,000 টাকা ইনকাম ভাই। কত কষ্ট, এবং পরিবারের কেউ সাপোর্ট করে নাই। মা শুধু বলেছে যে ঠিক আছে, তুমি কিছুদিন চেষ্টা করে দেখো, তুমি যা করো তোমার ব্যাপারে তো আমার ভালো, মানে মা সবসময় সাপোর্ট দিয়েছে, বাট ওইভাবে সাপোর্ট দেয় নাই। সবসময় চাইতো যে চাকরি করি, গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নেই, কিন্তু আমি কখনো গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নেইনি বা পরীক্ষাও দিইনি। সো ওইটা চ্যালেঞ্জিং ছিল, বাট আমার বিশ্বাস ছিল যে আমি পারবো। এটা বিশ্বাসটা কিভাবে তৈরি হয়েছে? জ্যাম থেকে। কোন জ্যাম? ওই যে জব করতাম, বিভিন্ন জায়গায় জ্যামে মিটিং এ যেতে হইতো, ওই জ্যামে আমি বই পড়তাম। এটা কিভাবে তৈরি হয়েছে? আপনার এখানে এসে আপনার প্রতিষ্ঠানে প্রতি মাসে একটা বই পড়তে হইতো। আমি কিন্তু আমার টিম মেম্বারদেরকে প্রচুর চাপে রাখি পড়াশোনার জন্য, অনেকে বিরক্ত হয়, বাট বই পড়তে হবে, কোর্স করতে হবে, যেটা আপনার কাছ থেকে শিখছি। ওই বই পড়ার পর থেকে আমার মধ্যে একটা এনার্জি কাজ করেছে, কিছু একটা করতে হবে। কি করতে হবে জানি না, কিছু একটা করতে হবে, ভাইয়ার মতো হতে হবে। তাহলে ভাইয়া যেহেতু কোচিং সেন্টার দিয়ে শুরু করছে, দেখেন আপনার প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ফলো করি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কোচিং সেন্টার দিয়ে শুরু করেছেন, আমিও কোচিং সেন্টার দিয়ে শুরু করেছি। আপনি অন্যরকম গ্রুপ স্টার্ট করেছেন, আমার কিন্তু নিরাপদ গ্রুপ স্টার্ট করেছি আমরা। যদি স্বপ্ন এটা আমাদের কয়েকটা কনসার্ন আছে, এগুলোর নাম দিয়েছি নিরাপদ। আপনি অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন,
আমি কিন্তু ভাই নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখি। মানে আপনি জেনে খুশি হবেন যে প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করার চেষ্টা করি এবং আপনার কাছে আলহামদুলিল্লাহ। এবং লাইফে আপনার প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করতে পারা আমার জীবনের জন্য আমি ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বেশি ইন্সপিরেশন হিসেবে কাজ করে। না, এটা অ্যাকচুয়ালি মানে ক্রেডিট গোস টু ইউ, বিকজ ধরো এখানে তো তুমি কেন না, হাজার লোক, কয়েক হাজার লোক কাজ করে, বাট কয়জন সাইফুল হয়েছে। সো এটা আমি মোস্টলি বলবো হচ্ছে যে হ্যাঁ আমরা তো চেষ্টা করি আমাদের নিজের ডেভেলপ করার জন্য সবাইকে, বাট কে কতটুকু রিসিভ করবে এটা অ্যাকচুয়ালি তারই ক্রেডিট। সো ক্রেডিট গোস টু ইউ ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো তারপরে আমি যে প্রশ্ন ছিলাম যে এটা তো একটা চ্যালেঞ্জিং ডিসিশন, তখন তো অনেক কিছু চিন্তা ভাবনা আসে। এটাকে ওভারকাম করার তুমি একটা এলিমেন্ট বলেছো যে বইপত্র পড়ে টরে যে মোটিভেশন ইন্সপিরেশন হয়েছে, তার ফলে কনফিডেন্স চলে আসে যে কিছু একটা করতে পারবো। হ্যাঁ, বাট কনফিডেন্সের সাথে এই যে তোমার কমফোর্ট জোনকে স্যাক্রিফাইস করতে হবে, সেইটার যে অ্যাটিটিউড, এটা তো কনফিডেন্স পারবো, বাট ফর দ্য টাইম বিং তো আমার লাইফ স্ট্যান্ডার্ড নিচু হয়ে যাচ্ছে, এইটাকে অ্যাকসেপ্ট করা কি চিন্তা করে এটাকে তোমার অ্যাকসেপ্ট করা সহজ হয়েছে? ভাইয়া স্বপ্নটাই অ্যাকচুয়ালি অনেক বড় স্বপ্ন যে এক সময় অনেক বড় অফিস হবে। আপনার একটা সিনেট ভবনে একটা বক্তব্যে বলেছিলেন যে আমাদের 1.5 লাখ স্কয়ার ফিটের অফিস। ওই ভিডিও আমার মাথায় বাজতেছে ভাই, এখনো বাজতেছে। আমার কবে 1.5 লাখ স্কয়ার ফিটের অফিস হবে? আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনি তখন মেবি গাড়িতে চড়তেন। এই স্বপ্নগুলো আমি ধারণ করেছি। তখন আমি কিভাবে বলবো আমি জানি না, এটা পাবলিকলি বলা ঠিক হবে কিনা। আমার একটা বালিশ ছিল, একটা কাঁথা ছিল এবং বেঞ্চের উপরে ঘুমাইতাম, কিন্তু আমি বাসা নিয়ে নিই অফিসের মধ্যে, এবং ওগুলো ব্যাগের মধ্যে বা লুঙ্গি দিয়ে পেঁচিয়ে আমি উঠিয়ে রাখতাম হচ্ছে ক্যাটডোরে, মানে ওয়াশরুমের উপরে যে ক্যাটডোর থাকে ওইখানে। ওইটা হচ্ছে আমার থাকার জায়গা ছিল। অফিসে সারাদিন কাজ করতাম, পড়াশোনা করতাম, নোট বানাইতাম। স্টুডেন্ট আসবে পড়াশোনা করতে, 10 জন 12 জন স্টুডেন্ট আসতো, 5 জন আসতো, 2 জন আসতো, তখন আমি ওদেরকে পড়াইতাম। সেই হচ্ছে কারণ স্বপ্ন ছিল অনেক বড়, ভালো একটা লাইফস্টাইল ছেড়ে আসছি। ভালো লাইফস্টাইল বলতে চাকরির লাইফস্টাইল। অনেক বছর, প্রায় 4 বছরের মতো স্ট্রাগল করেছি 2018 থেকে 20 সাল পর্যন্ত। 18 থেকে 18, 19, 20 এই সালগুলো স্ট্রাগল করেছি। 21 সালের শুরুতে এসে মোটামুটি একটু ঘুরে দাঁড়ানোর শুরু করেছি আর কি। সো করোনার সময় তো 2-4 জন স্টুডেন্ট আসতো, সেটাও আসে না, বসে থাকি কি করব। মানে করোনা তো হিট করলো 20-এ ভাইয়া, তাহলে 20 পুরোটা গেল তোমার হচ্ছে বাড়িতে, ঢাকায়, টেনশনে, 18 মাস কষ্ট। ওই সময় স্টুডেন্ট ইনকাম জিরো, কিছু স্টুডেন্ট ভর্তি হইতো অনলাইনে, অল্প কিছু। আর মানুষকে সহযোগিতা করা, হেল্প করার যে টেন্ডেন্সি আমার ছোটবেলা থেকে ছিল, সেই কারণে একটা গ্রুপ করেছিলাম, ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। আমি যা জানতাম সব ওখানে শেয়ার করতাম, আমার কন্টেন্টগুলো শেয়ার করতাম, আমি প্রতিদিন লিখতাম, ওদেরকে বিভিন্নভাবে এঙ্গেজ করতাম। ওইখানে এখন 2.5 মিলিয়ন মেম্বার। হ্যাঁ, সো তখন ওদেরকে ইংলিশ শেখাইলাম ফ্রি পুরো করোনার সময়। 1 বছর 365 দিন এভরিডে রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমি লাইভে ক্লাস নিয়েছি। মানে করোনা শুরু থেকে? না, করোনার মাঝামাঝি কিছুদিন পরে আর কি, কিছুদিন পরে, কয়েক মাস পরে যখন একটু শিথিল হলো। এভরি সিঙ্গেল ডে, ঈদের দিন, কোরবানির দিন, বন্ধের দিন, অসুস্থ ছিল, নেটওয়ার্ক ছিল না, সব দিন ক্লাস নিয়েছি। মাশাআল্লাহ, কোনো দিনও মিস যায়নি আলহামদুলিল্লাহ। মানে ঈদের দিন ধরো তুমি ক্লাস নেবে, মানে লাইভ ক্লাস? তো লাইভ ক্লাস, মানে তখন স্টুডেন্ট ছিল, হাজার হাজার স্টুডেন্ট ছিল। এবং আমি ঈদে কোরবানিতে বাড়ি যাইনি ওই সময়গুলোতে। ওয়াও। এবং আপনি এটা, এই ভিডিওগুলো তো আছে এখনো, ওইখান থেকেই মূলত স্টুডেন্টরা আমার প্রতি আস্থা রেখেছে। তো তুমি মানে এটা কি তুমি একটা হিসেবে নিছো, মানে কমিটমেন্ট, যে চ্যালেঞ্জ, যে আমি টানা এতদিন ক্লাস নিব, এরকম কিছু? আমি সবকিছু চ্যালেঞ্জ হিসেবে নেই ভাই। ওকে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি আর কি, যে না ঠিক আছে 1 বছর নিব আর কি। কয়দিন নিব কোনো নাই, গ্যারান্টি ছিল না, প্রথম দিকে প্ল্যান ছিল না। পরে বলছে ঠিক আছে আমি 1 বছর টানা 1 বছর কন্টিনিউ করব। 1 বছর 1 বছর এবং কোনো মিস নাই ইনশাআল্লাহ। যেমন আমি এর মধ্যে ট্রাভেলও করেছি, গাড়ির মধ্যে বসে ক্লাস নিয়েছি। হ্যাঁ, গাড়িতে ক্লাস নিয়েছি। তারপর হচ্ছে আপনার এখানে একদিন মিটিং আসছিলাম, তখন নিচে বসে রেস্টুরেন্টে বসে ক্লাস নিয়েছি। সেটা এখনো রাতুল ভাইয়ারা বলে যে রেস্টুরেন্টে বসে ক্লাস নিয়েছি 1 ঘন্টা। সো মিস দেয়নি আলহামদুলিল্লাহ। সো কোন একটা জিনিস শুরু করলে, শুরুতে যখন তুমি শুরু করলা তখন তোমার অডিয়েন্স সাইজ কেমন ছিল? আমাদের মনে হয় 1-1.5 লাখ মেম্বার ছিল গ্রুপে, মানে অলরেডি তখন 1 লাখ মেম্বার। হ্যাঁ, মানে এটা কি যে আগে থেকে কন্টেন্ট দিচ্ছেন, লিখিত কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট না। তখন লাইভে গেলাম, প্রথম লাইভে আমার 24 জন
মানুষ দেখেছে আর কি। ওকে ঘাম টাম পড়তেছে এখন এই লাইভটা দেখলে আমার খুবই কেউ দেখতেছে কিনা জানি না, আমি বলছি যে দেখুক আর না দেখুক আমি এটা কন্টিনিউ পরের দিন দিলাম, এর পরের দিন, এরকম কন্টিনিউয়াসলি করতে করতে আস্তে আস্তে মানুষ বাড়তে শুরু পরে করে। 1 বছর পরে গিয়ে কত অডিয়েন্স দাঁড়ালো? এটা 5,000 6,000 2,000 এরকম বিভিন্ন সময় 10,000 পর্যন্ত। সাবস্ক্রাইবার যেটা মানে ওইটা 1.5 লাখ ওইটা ছিল, 1.5 লাখ থেকে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এই এক বছরের মধ্যে 1 মিলিয়ন ক্রস করলো। 1 মিলিয়ন 1 মিলিয়ন, কারণ করোনায় ফ্রি ছিল মানুষ, হ্যাঁ 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 সবাই শেয়ার করেছে, সবাই ফ্রেন্ডদেরকে বলেছে এই এখানে একটা ফ্রি ক্লাস আছে। আমি আবার পিডিএফ করেছিলাম যে এগুলো ফ্রি দিয়েছি, যে এটা হচ্ছে কন্টেন্ট, এগুলো পোস্ট দিতাম, ভিডিও পড়াতাম এবং প্র্যাকটিসের বিভিন্ন ধরনের গ্রুপ করে দিতাম। সো মানুষ এনজয় ওই করেছে। সময় কি তোমার এটা কোনো রেভিনিউ মডেল ছিল? মানে না, রেভিনিউ মডেল ছিল না, একদম কমপ্লিটলি ফ্রি। তাহলে তখন তো তোমার কোনো ইনকাম নাই, তাহলে এখন ওই যে কিছু স্টুডেন্ট অনলাইনে পড়াইতাম যারা আচ্ছা, মানে এক্সট্রা যাদেরকে- ব্যাচ করে করে 2,000 টাকা করে বাট নিতাম। এই যে ফ্যামিলি, তোমার আম্মা বললো ঠিক আছে কিছুদিন চেষ্টা করে দেখ, বাট এখন তো 2-3 বছর হয়ে গেল তেমন কিছু হচ্ছে না, আচ্ছা না, ফ্যামিলি প্রেসার তখন কিভাবে ছিল নাকি? প্রচুর প্রেসার ছিল। আচ্ছা কেন সরকারি চাকরি করি না, হ্যাঁ কেন অ্যাপ্লাই করি না, কেন বই পড়ছি না সরকারি চাকরির জন্য। হ্যাঁ আত্মীয়স্বজন সবাই বলছিল চাকরি করার জন্য, মাস্টারের কাছে, নামে তো মাস্টার, গ্রামে বলে হচ্ছে মাস্টার, হ্যাঁ হ্যাঁ মানে মাস্টারের কাছে মেয়ে দিবে কে। সো এরকম অনেক কথাবার্তা বললো আর কি। তো আমি তো হাল ছাড়ি না, আমি তো কনসিস্টেন্ট। তো তখন তুমি কি এটাকে অ্যানসার করতে গেছো না জাস্ট শুনলা বা শুনেছি, হাউ ডিড কিছু ইউ হ্যান্ডেল বললে ইট? যে আরেকটু চেষ্টা করে দেখি, আরেকটু চেষ্টা করে দেখি। কারণ এই সিনারির মধ্যে তো ধরো এন্টারপ্রেনাররা যেতেই হয়, তাই না, যে সবাই এটা বলতেছে সেটা বলতেছে। তবে কখনো জোর করে নাই মা, যেমন রাগ করেছি তুমি এটা করতেই হবে এমন না, বারবার পুশ করতো। বাট আমি তো বাবা মায়ের কথা ছাড়া কিছুই করিনি আর কি লাইফ, আলহামদুলিল্লাহ এখনো বাবা মা পরামর্শ দেয়, সো কখনো প্রেশার দেয় নাই। ওকে বলেছে এটা করতে হবে, আমি বলছি একটু সময় দাও, ঠিক আছে আবার একটু চেষ্টা করো, এই টাইপের কিছু একটা হলো। মা বলতো যে বনের খেয়ে নিজের খেয়ে বনের মহিষ তারাও। হ্যাঁ, তো এখন এই যে ফ্রি ক্লাস নিতাম, এটা করতাম সেটা, বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছিল আমার ভাই এই লাইভ ক্লাসের জন্য আর কি। সো উদ্যোক্তাদের যেটা হয়, সাহস করে স্টার্ট করাটা কঠিন হয়ে যায়, স্টার্ট করে দিয়ে আবার কয়দিন পরে ভালো না করলে আবার গুটিয়ে ফেলে আর কি, বন্ধ করে দেয়। ওই যে আপনি ইন্সপিরেশন 7 বছরে আপনার সাকসেস আসে নাই, এমন গল্প তো আপনার কাছ থেকে শুনেছি ভাই। সো ওই 7 বছর, তাহলে 7 বছর তো ট্রাই করতাম। আমি আপনার গল্প মাকে বলেছি, ভাইয়া তো 7 বছর চেষ্টা করেছে তারপর রেজাল্ট আসছে, তো আমি একটু 7 বছর পর্যন্ত করে দেখি অ্যাটলিস্ট। 7 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ 3-4 বছর পরেই আমার ভালো ফলাফল আসতে শুরু করেছে। তারপরে এটা কিভাবে আস্তে আস্তে বড় বেজ দিকে টার্ন নিল? মাইন্ডের একটা ব্রেক থ্রু ঘটেছে। সাবিত রায়হান স্যারের একটা ট্রেনিং আছে, ট্রেন ইউর ব্রেইন ফর ম্যাক্সিমাম সাকসেস। করোনার ওই সময়টায় তো ফাইন্যান্সিয়ালি একটু কষ্টে আছি, বা বিভিন্ন রিজনে আমি একটু ডিপ্রেশনে ছিলাম। করোনা কবে যাবে, 18 মাসের ভাড়া বাকি, বাড়িওয়ালা প্রেশার দিচ্ছিল তো তাড়াতাড়ি অফিস ছেড়ে দেন, না হলে ফার্নিচার বিক্রি করে হলেও ভাড়া দিয়ে দিতে হবে। আন্টিকে বলছিলাম, তখন মনে হচ্ছে লাস্ট মিটিংয়ে কান্নাকাটি করছিলাম আন্টির সাথে, যে আমাকে আরেকটা মাস সময় দেন, আমি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দিব। সো আমাকে কিছু মেন্টর আমাকে হেল্প করেছে, যে আমি তখন কিভাবে কাটবেন জানি না, ওই সময়টা ছেড়ে দেওয়ার উপক্রম, যে না এখন আর পারছি না, এখন ছেড়ে দিব। আমি কয়েক জায়গায় কথা বলেছি, চাকরি করব, ভালো অফারে আবার চাকরি পাচ্ছি, চাকরি করব, কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে সবকিছু বিক্রি করে বাড়ি ভাড়া দিয়ে দিব আর কি, করোনার শেষ মুহূর্তে। তারপরে গিয়ে আসলে তখন তো অলরেডি তোমার প্রায় 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, টাকা তো আসতেছে না। আচ্ছা, বাট তুমি এটা বুঝতেছিলা যে এটাকে কিভাবে টাকাতে কনভার্ট করব কিভাবে পারতেছি না আর কি। সো তখন একদিন মনে আছে আমার, অনলাইনে যারা ক্লাস করে এরকম অনেক মানুষ আছে যাদেরকে বলেছিলাম যে আমাকে কিছু টাকা দেয়া যায় কিনা, যে আপনারা যে ক্লাস করেছেন খুশি হয়ে যে যা টাকা দেন, 1 টাকা 2 টাকা 5 টাকা। সো মজা করেই বলছিলাম, প্রচুর মানুষ আমাকে টাকা দেওয়ার জন্য কমেন্ট করছে, 5,000 2,000 1,000 500 টাকা 100 টাকা এরকম প্রচুর মানুষ কমেন্ট করছে। আমি শুধু বিকাশ নাম্বারটা দেইনি ওই দিন। হ্যাঁ, তো ক্লাস শেষ করে 365 দিন ক্লাসের পরে অনেক গিফট পাঠিয়েছে আমাকে, কিন্তু আমি টাকা নেইনি ভাই। তো টাকা নিলে হয়তো কিছু একটা হইতো আর কি, কিন্তু টাকাটা নেইনি, যেহেতু আমি কমিটমেন্ট ছিল ফ্রি ক্লাস করাবো আর কি। সো ওই সময়টায়, এই স্ট্রাগলের পিরিয়ডটায় আমি সাবিত রায়হান স্যারের একটা ক্লাস করি ভাই, ওইখানে মাইন্ডের ব্রেক থ্রু ঘটে। অনলাইনে না অফলাইনে আর কি, করোনার একদম শেষের দিকে ফ্রাইডেতে জব বাটার একটা ছিল, ডেলং যে সেশনগুলো হয়, তো স্যারের সাথে নামাজ পড়তে যাই। ওই সময় স্যার জিজ্ঞেস করলো তোমার লাইফের স্বপ্ন কি,
তখন তো স্বপ্ন খুঁজে পাই না, স্বপ্ন তো নাই, বড় বড় কিছু করতে চাই। এটা ফিনান্সিয়াল স্ট্রাগল, বাট ওনার কোর্স তো বোধহয় ধার করে ভাই। আচ্ছা, ধার করে 5,000 কয় টাকা জানি ছিল। হ্যাঁ, বাট তোমার মধ্যে ওইটা কিভাবে তৈরি হলো যে ধার করে হলো এই কোর্সটা করা দরকার? ওই যে ভিডিও দেখেছি যেটা করে অনেক মানুষ সাকসেস হয়েছে, তাহলে আমি নিশ্চিত এখানে গেলে কিছু না কিছু হবে, রিস্ক নেওয়ার তো ক্যাপাসিটি আছে, চাকরি ছেড়ে আসি এখানে, তখন ওইটা নিয়েছি আর কি। আমি মনে হয় কার কাছ থেকে যে ধার করেছিলাম, তারপরে হচ্ছে কোর্সে জয়েন করেছি আর কি। তারপর কিভাবে ব্রেকথ্রুটা হলো? সাহসটা বেড়ে গেছে, যেই প্রবলেমগুলো, কোনো কথা বা এমন কোনো কিছু, মানে এনিথিং যেটা মানে একদম প্রিসাইজলি বলে ঠিক এইটার কারণে আমার চেঞ্জটা আসছে? এটা বলছিলাম যে লিফটে বসে কথা হচ্ছিল যে কি করতে চাও লাইফের, স্বপ্ন কি, তো সম্ভব, কিভাবে সম্ভব, বলছে এইভাবে তুমি চেষ্টা করলে, তুমি যেভাবে করতেছো এইভাবে সম্ভব। সো স্যার কিছু পরামর্শ দিয়েছিলেন ওইভাবে, যেমন এই লাইভ ক্লাসটা কন্টিনিউ করা, এইটাকে সেল কনভার্ট করা। তখন আমরা 1-to-1 প্রাইভেট কেয়ারটা চালু করে ভাই আর কি, মানে একা একা যদি কেউ পড়তে চায় তাহলে একটু বেশি পেমেন্ট দিয়ে পড়বে। তখন কয়েকজন নক দিয়েছে যে না ঠিক আছে স্যার, আমি লাইভ ক্লাসে তো আসলে করছি, তারপর আপনার কাছে পার্সোনালি পড়তে চাই, সারাদিন ফ্রি থাকি। ওই জায়গায় কিছু টাকা জেনারেট হয়েছে, তখন একটু আনন্দ লাগতেছিল, বাসা ভাড়াগুলো দিতে পারছিলাম। ওই মুহূর্তে স্টুডেন্টরা বই লিখতে বলে, মানে সাবিত স্যারই মনে হতে ভুলে গেছি আর কি, হ্যাঁ মানে সাবিত রায়হান স্যারই বই লিখতে উৎসাহিত করেছে। আমি ভাবতাম আমার বই কে পড়বে, বলে তুমি বই লেখো, তোমার স্টুডেন্ট পড়ার জন্য অনেক মানুষ আছে। তো পিডিএফ বই বিক্রি করলাম 99 টাকা, 99 টাকা করে পিডিএফ বিক্রি করেছি, আসলে অনেক মানুষ বই কিনেছে। ওইখান থেকে সাহস করে ঠিক আছে তাহলে বই বের করি। বই বের করার টাকাটা পর্যন্ত আমার কাছে ছিল না ভাই। সো আমার পাঠকদের প্রতি আমি এত কেন কৃতজ্ঞ, প্রথম বইটা তারা আমাকে টাকা দিয়েছে আগে আমার বিকাশ নাম্বারে। আচ্ছা, মানে আগে তুমি প্রি অর্ডার নিয়েছি, প্রি অর্ডারে আমার মনে হয় যে 100 টাকার মতো ডিসকাউন্ট দিয়েছিলাম, যারা আগে টাকা দিবে তাদেরকে ডিসকাউন্ট। ওই টাকা দিয়ে আমি আসলে, কতজন টাকা দিল? আমার প্রায় 500 মানুষের মতো আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, অন্ধভাবে বিশ্বাস করে, ভালোবেসে, কারণ আমাকে চিনে না কেউ, অনলাইনে পরিচয়, আমার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছে। ওই টাকা থেকে আমি প্রেসকে টাকা দিয়েছি, ওনারা বই ছাপিয়েছে। তখন আমার কোনো প্রকাশনী, আমি অনলাইনে কয়েক জায়গায় যোগাযোগ করলাম যে আমার বইটা ছাপানো যায় কিনা, কোনো প্রকাশনী রাজি হয় নাই, যে আমাকে তো চিনে না, আমি তো সেলিব্রিটি না, যে কয় কপি ছাপাবেন এবং টাকা আগে দিতে হবে প্রকাশনীর কাছে। এখন মানে আমরা যারা ছোট লেখক তাদেরকে টাকা আগে দিতে হয়, তারপরে বই ছাপিয়ে দেয়, এরকমটাই তো মনে হয়। তখন আমি নিজে ছাপালাম আর কি। তারপর বই ছাপানোর পরে তো আলহামদুলিল্লাহ বই মানুষ কেনা শুরু করলো। তারপরে রকমারির সাথে পরিচয়, রকমারির সাথে আগে থেকেই পরিচয় ছিল। রাতুল ভাইয়ের সাথে কথা বলে একদিন আসলাম, আসার পরে বইগুলো দেখালাম, কিছু ভিডিও করলাম। আর আমার ওই সময় আমি 100 ভিডিও করে আলাদা আলাদা করে কোর্স, আমার যে পুরো কোর্স আমি করাতাম ওইটাই 100 ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিলাম, এখনও আছে। সো ওই ভিডিও দেখে আর হচ্ছে বই পড়ে, তো বই যে কিনে সে ভিডিও দেখে কোর্স করতে পারতেছে, কোথাও ভর্তি হওয়া লাগতেছে না, এটা আরেকজনের সাথে শেয়ার করতেছে। এবং প্রমোশন, আমি তো ব্র্যান্ডিং টিমে ছিলাম আপনাদের, কিছু কিছু ব্র্যান্ডিং শিখেছি, কিছু প্রমোশন শিখেছি। ওই জায়গা থেকে মূলত আলহামদুলিল্লাহ একটা ভালো সেল জেনারেট হলো, রেভিনিউ জেনারেট হওয়া শুরু করলো। এই আস্তে 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 ঘুরে এর মধ্যে আমি সাবিত রায়হান স্যারের মেন্টরশিপ প্রোগ্রামটা নেই, পুরো মান্থলি, প্রতি মাসে একবার স্যারের সেশন পাই। স্যার আমাকে প্রচন্ড পছন্দ করেন, কোনো প্রবলেম হলে স্যারকে জানাই, একজন মেন্টর তো লাইফে দরকার। সো আমি স্যারকে মেন্টর হিসেবে পেয়েছিলাম, স্যারকে ফোন দিতাম, টেক্সট করতাম, স্যার এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো, স্যার আমাকে গাইডলাইন দিতেন, ওই অনুযায়ী কাজ করতাম। আমি প্রচুর অ্যাকশন মাইন্ডেড ভাই। হ্যাঁ, সাবিত ভাইয়ের সাথে যখন তোমার বিষয়ে কথা হয় তো খুব একটা হচ্ছে যে ও হচ্ছে হলো যেটা বলা হয় যে না হি মিনস ইট, সে এটা করে। তোমার বিষয়ে এটা হচ্ছে সাবিত ভাই মানে সবচেয়ে কমন যেগুলো কমপ্লিমেন্টের মধ্যে একটা, যে হি ইজ ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড। ধরেন কোনো পরামর্শ দিচ্ছে, স্যারকে একটু টাইম, স্যার একটু টাইম দেন, আমি একটু ফোন দিয়ে অ্যাকশনটা আগে নেই, ফোন দিয়ে বলতে দিচ্ছি এটা করেন, এরপরে আবার কথা শুরু করি, মানে অ্যাকশন ইনস্ট্যান্ট। মানে আমাদের যে ভ্যালুজ আছে ভাই, এর মধ্যে প্রথমটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, পরেরটা হচ্ছে অ্যাকশন মাইন্ডসেট। মানে অ্যাকশন, টিএনটি যেটাকে বলি আমরা, টুডে নট টুমরো, কালকে না আজকেই করতে হবে, এখনই করতে হবে। এই ধরনের মাইন্ডসেটটা থাকাতে আমার রেজাল্টটা খুব দ্রুত ভিজিবল হয়েছে আর কি। আচ্ছা, এরপরে কি তুমি ওই যে তোমার এখন যেটা সবচেয়ে ফ্ল্যাগশিপ আইটেম, যে এই যে স্টুডেন্টরা আবাসিক থাকে এবং খুব অল্প সময়ের ভিতর তারা ইংলিশ শিখে ট্রান্সফর্ম হয়, এবং তোমার এইটা তো বিশেষ করে আরজি কিবরিয়া শোতে তো এটা অনেক ভাইরাল হয়েছে। আমি ইভেন এনবিআর এ গেছি, এনবিআর এর মেম্বার মানে চেয়ারম্যানের পরেই চিনি। তো উনি কি একটা প্রসঙ্গে
মানে তোমার কথা আমি বলি নাই, উনি বলতেছেন যে একজন তো ইংরেজি শেখায় এরকম এরকম বা মানুষজন ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আমি দেখলাম যে অনেক মানুষের কাছে ছড়াইছে, রিসেন্ট কথা না, তাও মানে একটু বোধহয় 2-1 বছর আগে। হ্যাঁ আপনি বলেছিলেন। হ্যাঁ তোমাকে বলছিলাম। তো মানে সেই জায়গাটা যদি যাও, যে তোমার ওই প্রোগ্রাম যেটা, সেটার দিকে তুমি কিভাবে গেলা, কিভাবে চিন্তা করলা? ভাই ওই যে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আমার অনলাইন ক্লাস করেছে, ওরা যখনই করোনা শেষ হয়েছে অফলাইন শুরু করেছে, ওরা আসতে চায়, ওরা এসে ক্লাস করতে চায়। সো ওরা আসতেছে, এসে নিজেদের মতো করে থাকছে, কষ্ট হচ্ছে, আবার অনেকে ফোন দিচ্ছে স্যার আমাদের একটু বাসা ব্যবস্থা করে দেন। আসতে চায় কিন্তু গ্রাম থেকে এসে আমার কাছে পড়তে চায়। তোমার অডিয়েন্সের বেশিরভাগ ছিল গ্রামের? বেশিরভাগ গ্রামের, কারণ করোনার সময় তো সবাই গ্রামে চলে গেছে, ঢাকায় যারা ছিল তারাও গ্রামে গেছে। সো তখন আমি একটা মেস রেখে দিয়েছিলাম যে ঠিক আছে তাহলে ওই মেসে ওঠো, তোমরা নিজেরা টাকা পয়সা দিয়ে থাকো। ওইখানে দেখেছি যে যারা বাসা থেকে এসে ক্লাস করে তাদের চেয়ে যারা থেকে ক্লাস করে ওদের ইমপ্রুভমেন্টটা অনেক বেশি। তারপরে আস্তে আস্তে করে আমরা তাহলে ওইটাকে বেশি ফোকাস দেওয়া শুরু করলাম আর কি। এবং সাবিত রাহান স্যারের সাথে ইতিমধ্যে তো কন্টিনিউয়াসলি কথা হচ্ছে। স্যার বলছিল যে এইভাবে সারা দেশ থেকে তোমার স্টুডেন্ট আসবে, তোমার অনেক বড় বড় বিল্ডিং হবে, এগুলো স্বপ্ন তখন সে ভিজুয়ালাইজ করাইছে আর কি। হ্যাঁ, রেসিডেন্স হবে, বিভিন্ন ইউনিভার্সিটির উদাহরণ দিচ্ছিল, গুরুকুলের উদাহরণ দিচ্ছিল, এরকম বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ তাদের লাইফ ট্রান্সফর্ম করতেছে, শিখছে। তখন সাহসটা পাই আসলে, তখন একটার পর একটা আবাসিক ব্যাচ চালু হয়। তো এখন তোমার তাহলে কি অবস্থা, কতগুলো ব্যাচ চলে বা কতগুলো বিল্ডিং? বা আলহামদুলিল্লাহ ভাইয়া সব মিলে প্রায় 150 ব্যাচ চলছে আমার এই মুহূর্তে। আমরা তো আসলে জায়গা দিতে পারছি না, আমাদের অনেক আগে থেকে সিট বুকিং করতে হয়। আমরা একটু এক্সপ্যানশনের চিন্তা করছি এবছর। আর আমাদের এখন 39টা রানিং হোস্টেল আছে। 39টা বিল্ডিং? না বিল্ডিং না, হোস্টেল আছে। আমরা প্রতিটা ফ্লোরকে এক একটা হোস্টেল ধরি আর কি। টেক্সাস, প্যারিস, ক্যালিফোর্নিয়া এই নাম দিয়েছি যাতে স্টুডেন্টরা রিলেট করতে পারে যে আমি টেক্সাসে আছি, তাহলে আমার বাংলা বলা যাবে না। আমার ফুল এনভায়রনমেন্ট হচ্ছে ইংলিশে আর কি। আমরা আরো 8টা হোস্টেল নিয়েছি, ঈদের পর থেকে আরো কিছু চালু হবে। প্রায় 50 থেকে 51টার মতো হোস্টেল আমাদের হবে আর কি ভাই। এই সংখ্যাগুলো দিতে চাই না ভাই, খুবই ইন্সপায়ারিং। সো আমি এখন ঢুকবো হচ্ছে মানে রহস্য আর কি, ভিতরের পর্দার ভিতরের জিনিসে কিছুটা একটু করে গ্লিমস আমরা পাচ্ছি। সো আমি প্রথম প্রশ্ন হয়তো যদি এইভাবে বলি যে আজকে তুমি যে সাইফুল, তোমার বিজনেস সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং, তোমার যা মাইন্ডসেট, আর ধরো যে সাইফুলটা সেই মাত্র 2-4 জন স্টুডেন্ট পড়ায়, তখন তোমার যে আন্ডারস্ট্যান্ডিং আর এখন যে আন্ডারস্ট্যান্ডিং, ডেফিনেটলি এটার ভিতরে অনেক কিছু চেঞ্জ। এখন তোমাকে যদি আমি বলি গুনে গুনে 5টা 10টা বা 7টা হোয়াটএভার একটা নাম্বার, এই কয়টা উপদেশ তুমি ওই সাইফুলকে দাও সো দ্যাট মানে যে ধাক্কা তোমার খাওয়া লাগছে তার খাওয়া লাগতো না, তাহলে তুমি কোনটা পিক করতা, তাকে কি বলতা? একটা যেটা বলতে পারি হচ্ছে আমার এখন লার্নিং এর উপরে যে অ্যাগ্রেসিভনেস পড়াশোনার ব্যাপারে, ওইটা যদি প্রথম থেকে থাকতো, প্রথম টুকটাক পড়তাম, পড়াশোনা করতাম, বাট এত সিরিয়াস না। আমি অফিসে ঢুকেই প্রথম পড়াশোনা করি, সব কাজ বন্ধ, 9টায় ঢুকলে 11টা পর্যন্ত স্টাডি করি। লিড টাইম বলি, এই টাইমে নো এন্ট্রি জোন, কেউ আসতে পারবে না আমার রুমে। এটা আমি যাব তোমার এখনকার লাইফস্টাইল প্রোডাক্টিভিটি নিয়ে যাব। সো এটা যদি আমি ওই সাইফুলকে বলতে পারতাম যে বাবা তুমি এই অন্য যে কাজগুলো করো এটা রেখে প্রতিদিন একটু পড়াশোনা করো, একটু ভালো মেন্টরশিপ নাও, একটু ভিডিও দেখো, আরো যদি অ্যাগ্রেসিভ হতাম পড়াশোনার ব্যাপারে তাহলে আরো ভালো করতাম। আর একটা হচ্ছে আমি মানে খুব প্রাউডলি বলতাম যে আমি চিফ এভরিথিং অফিসার, আমি সব পারি, আমি সব করি, সিইও। এটা যে আসলে ভুল, এটা এখন শিখেছি যে আমাকে তো আসলে চিফ নাথিং অফিসার হইতে হবে। লিডারদের একটা কাজ হচ্ছে এম্পাওয়ার করা, মানে আমি আরো লিডার তৈরি করবো, তাই না? আমি সবাইকে ইন্সপায়ার করি যে এটা করো, এটা করো, এইভাবে করো, এইভাবে শিখতে। সো তখন আমি সব একা করতাম। আমার টিম মেম্বার নেওয়া শুরু করেছি খুবই পরে, করোনার পর থেকে। এর আগে তো আমি একা একাই কাজ করতাম আর কি। ঝাড়ুও দিতাম আমি, দরজাও খুলতাম আমি, কোয়েশ্চেনও বানাইতাম আমি, সবকিছু আমি করতাম আর কি। সো ওইটা একটা ভুল ছিল। সো এখন যদি যারা নতুন শুরু করবে তাদের আসলে টিমের উপরে এম্পাওয়ার, মানে টিমকে এম্পাওয়ার করা উচিত, এটা একটা। আর আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি তো আমার আগে থেকেই ছিল। আর কি বলবো ভাই, দেখো আর কি বলা দরকার তাকে। ঠিক আছে, এখন মনে না আসলে আমাদের আলোচনার ভিতরে আমরা ঢুকে যাব। সো তোমার এই যে যখন থেকে তোমার গ্রোথ শুরু হলো, তারপর থেকে ধরো সেটা 2000 কত বলা যায় 21 বা 22, আর আজকে 2025 হিট করেছে, এই 3 বছর। এই 3 বছরও ডেফিনেটলি তুমি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছো। হ্যাঁ, আই কুড ফিল ইট বিকজ তোমার সাথে আমার টাইম কথা হয়। এই জায়গার ট্রান্সফরমেশনের পেছনের ফ্যাক্টরস গুলো কি কি, বা এইখানে যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং রিয়েলাইজেশন গুলো বলো। এখানে একটা হচ্ছে ট্রেনিং, প্রচুর ট্রেনিং করেছি, লার্নিং করেছি, এটা কন্টিনিউয়াসলি করেছি, কনসিস্টেন্টলি করেছি। আরেকটা হচ্ছে ভাই কিছু
অনলি কোয়ালিটি পিপলদের সাথে মিশেছি। যেমন আপনাকে প্রচুর বিরক্ত করেছি, আপনার সাথে সেশন নিয়েছি, আপনার কাছে এসেছি। এবং আমার মনে আছে যে আমি সকালে এসেছি, আপনি যাওয়ার সময় একটু দেখা হয়েছে আপনার সাথে, সারাদিন বসেছিলাম আপনার সাথে দেখা করার জন্য। এমন দিনও আমার এখানে গিয়েছে আলহামদুলিল্লাহ। এমন আরো কিছু কিছু লোক যেমন জেসিআর সাথে কানেক্টেড, ফাউন্ডার্স কমিউনিটি ক্লাবের সাথে কানেক্টেড, এখান থেকে পিক করে কিছু সাকসেসফুল মানুষদের সান্নিধ্য আমি পেয়েছি। যেমন ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েট, মানে অ্যাসোসিয়েশন। আমি যাদের সাথে চলবো তাদের কাছ থেকে কিছু কথা বলা চলা ওই জিনিসগুলো শিখে শিখে আমি কি যেন কোশ্চেন ছিল ভাই, এই যে তোমার এখনকার এই লাস্ট 3 বছরের ট্রান্সফরমেশনগুলো, এই ট্রান্সফরমেশনগুলো এইভাবে এসেছে। প্রত্যেকটা জায়গা থেকে আমি আসলে কিছু না কিছু শেখার চেষ্টা করছি আর কি। ওগুলো একটু আমাদেরকে বলো, সো দ্যাট ওই যে তোমার ওই আর্লিয়ার সাইফুলকে আমরা ওটা কনভে করতে পারি। যেমন আপনার এখান থেকে শিখেছি কালচারটা কি হবে, টিম কালচার কিভাবে তৈরি করে। যেমন আপনার এখানে ভাইয়া কালচার, তো আমার এখানে তো টিচিং ইনস্টিটিউট, আমি ভাইয়া বললে স্টুডেন্টরা যখন আমাকে ভাইয়া বলবে তখন ওই সম্পর্কটুকু ওইভাবে গ্রো করে না, লার্নিং যে অ্যাকসেপ্টেন্স বা টিচারকে অ্যাকসেপ্ট করার। আমার ওইখানে স্যার কালচার, মানে মিউচুয়াল রেসপেক্ট। স্যার কালচার বলতে আমার যিনি গার্ড তাকেও আমি স্যার ডাকি, সেও আমাকে স্যার ডাকে, আমার খালাদেরকে আমরা ম্যাম ডাকি। সো ওই পুরো মিউচুয়াল রেসপেক্টের একটা কালচার, এটা কিন্তু আপনার এখান থেকে শিখেছি। আবার এই যে চিফ নাথিং অফিসার হইতে হবে বা এটা শিখেছি যে সিআর একটা প্রোগ্রামতে হোস্ট দ্য ফাউন্ডার্স থেকে আমি শিখেছি। আসিফ ভাই একটা আলোচনা করছিলেন যে ভাইকে কোশ্চেন করছিলাম যে ফাউন্ডার্সদের আসলে কাজ কি, ফাউন্ডার এন্ড সিও বা আমাদের আসলে কাজটা কি। তখন বলেছে আপনার টিম সাইজ কত, যে ভাই আমার 50, তখন 50+ হয়েছে। তখন পর্যন্ত আমি সব কাজ করি, আমি ক্লাস নেই, আমি এটা করি, আমি ওইটা করি, আমি ভর্তি দেখতেছি, আমি সব কিছু দেখতেছি আর কি, নিজে ইনক্লুড থেকে দেখতেছি। তখন বললো যে 50+ হয়ে গেলে আপনার অপারেশন থেকে 100% বের হয়ে যেতে হবে এবং আপনার বিজনেস ডেভেলপমেন্টে ফোকাস দিতে হবে। তখন অপারেশন থেকে বের হয়ে যায় সবাইকে, তখন একটু প্রবলেম হয়। আপনার সাথে কথা বলছিলাম যে অপারেশন থেকে বের আসবে কীভাবে, আমি ক্লাস ছেড়ে দিলে তো ভালো ক্লাস নিতে পারবে না কেউ, স্টুডেন্টরা ফল করবে, ইমপ্রুভমেন্ট ফল করবে। প্রথম দিকে কিছু ফল করেছে, এখন আমার টিচাররা আমার চাইতে বেস্ট সার্ভিস দিচ্ছে ভাই। এবং এটা স্ট্রংলি বলছি, আমি যা পড়াইতাম, আমি যেভাবে ইমপ্রুভ করতাম আমি থাকাকালীন, স্টুডেন্টরা এখন আগের চেয়ে অনেক বেশি ভালো করছে। আমার টিচাররা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, কারণ আমি পিছন থেকে তো তাকিয়ে আছি কোনটা ইমপ্রুভ করা যায়, কিভাবে পড়াইতে হবে, আমি আরো গ্রো করার চেষ্টা করছি। অনেকগুলো মেথড আমি ডিসকভার করেছি বা শিখেছি। ইন্টারন্যাশনাল মেথড, ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখে একটা মানুষকে, যে কিছুই জানে না তাকে আসলে ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখাইতে হয়, সেটা যদি আমি ক্লাস নিতাম তাহলে কিন্তু এই পড়াশোনার হয়তো এত সুযোগ থাকতো না, তোমার মেথডের ডেভেলপমেন্টটা হইতো না আর কি। সো আমাদের কিছু 7টা সিক্রেট আছে, 7 সিক্রেট অফ ইংলিশ থেরাপি, যেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ফলো করি, যার কারণে স্টুডেন্টদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়। আপনি দেখছেন যে কিছুদিন একটা ভিডিও হয়েছে যে ভ্যানওয়ালা আসছে আমার এখানে, সে ইংলিশ শিখে যাচ্ছে। আমি ড্রাইভার নিব, একটা সার্কুলার হয়েছিল, তখন আমার আইডি কার্ড, ইংলিশ থেরাপি আইডি কার্ড পরে একজন ভদ্রলোক আসছে ইন্টারভিউ দিতে। আরে ভাই আপনি বুঝছেন স্যার, আমি তো 2 পাস, আমি ড্রাইভার ছিলাম, এত বছর ড্রাইভিং করেছি, এখন ইংলিশ শিখে দেশে বাইরে যেতে চাই, বাট আপনি যদি আমাকে রেখে দেন তাহলে আমি আপনার সাথে থেকে যেতে চাই। তার মানে ড্রাইভারদের জন্য, রিক্সাওয়ালাদের জন্য, ভ্যানওয়ালাদের জন্য ইংলিশ সেন্টার আমরা ওপেন করেছি। ওই দুর্বল মানুষদেরকে কিভাবে ইংলিশ শেখাইতে হয় সেই মেথডটা আমরা আসলে ভাই ডেভেলপ করেছি। আপনি যে কাউকে দিবেন কিছুই জানে না, তাকে আমরা ইংলিশ শেখাতে পারবো আমাদের পুরো এই যে 80-20 প্র্যাকটিক্যাল মেথডের মাধ্যমে। ওকে, খুব ভালো একটা জায়গায় আমরা আসছি আলোচনাতে, যে তুমি যখন রোল প্লে করতেছিলা, হ্যাঁ ইনিশিয়ালি তো এটা করতেই হবে, অনেকে আবার মনে করে নিতে পারে ডে 1 থেকে সব ডেলিগেট করে দেবে, না সেটা তো আসলে হয় না। সো একটা সার্টেন পর্যায়ে পর্যন্ত নিজেকেই তো ইউ নিড টু মেক ইউর হ্যান্ডস ডার্টি, সো তোমাকে অনেক কিছু করতে হবে। দেন এখান থেকে এসে যখন তুমি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের দিকে গেলা, এই জায়গাটার আমরা একটু ভিতরে যেতে চাই। তখন তোমার কাছে কি কি উপাদান মনে হয়েছে ইম্পর্টেন্ট? একটা তো হচ্ছে যে তুমি যে বের হয়ে আসলা, তখন যেমন প্রথম একটা ডায়লেমা তুমি অলরেডি বলছো যে ভাই আমি যেরকম পারি এরকম তো পারবে না, হ্যাঁ এই ভয়টা কিন্তু সবার মধ্যে থাকে, সবার মধ্যে থাকবে। আর একটা থাকে যে আমি যদি একজনকে গ্রো করি, ও তো আবার গিয়ে আরেকটা প্রতিষ্ঠান চালু করবে, এটা তো একদম কমন, সবাই এটা বলবে। এন্ড দেন হচ্ছে লোকজন, ভাই এরা তো কথা শুনে না, বা আমি হইলে যেরকম হয় এরকম হয় না। তো তখন তুমি এগুলো আসলে কিভাবে ডেভেলপ করছো, কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছো? প্রথমে একটা কথা বলেছিলাম ভাইয়া যে আমার উদ্দেশ্যটা আগে থেকেই ছিল কিন্তু মানুষকে হেল্প করা। সো আমার এখান থেকে এখন পর্যন্ত 19 জন টিচার তৈরি হয়েছে, মানে 19টা প্রতিষ্ঠান এখান থেকে তৈরি হয়েছে, প্রতিষ্ঠান দিয়েছে আবার আমি তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতেছি।
কিভাবে করতেছে, কি ইংলিশেরই আমার কম্পিউটার তৈরি হয়েছে। আমি তাদের সাথে সাপোর্ট দিতে চাই, আমি তাদেরকে বিভিন্নভাবে আমার সাথে দেখা হয়, কথা হয়, আমি তাদেরকে ইন্সপায়ার করতেছি করার জন্য। সো আমার টার্গেটটা ছিল কিন্তু মানুষকে সাপোর্ট দেয়া, হেল্প করা। সো ওই জায়গাটা আমি কখনো করি নাই যে আমার টিচাররা গিয়ে আর একটা শুরু করবে। এখন আমি নাম দিয়ে দিচ্ছি, আমার টিচার দেখলে মনে হয় যে এই যে তুমি কয়েকদিন পরে বিদ্যুৎ ইংলিশ কেয়ার করবে, এই যে আরাফাত ইংলিশ কেয়ার, এই যে তুমি এই যে জুবাইর ইংলিশ কেয়ার, এই বলতে বলতে এরা আসলে অনেকে করে ফেলছে, অনেকে আমার সাথে আছে। সো এটা আমি ভয় পাই নাই যে না ওরা করে করুক। সো আমার রিজিক তো আমার কাছে আসবে, ওর রিজিক তো আল্লাহ ওর জন্য বরাদ্দ করেছে আর কি। সো এটা ভয় নাই, এইটা কখনো টেনশনে ছিল না। আর একটা জিনিস যেটা ছিল, আমি ওদেরকে এম্পাওয়ার করতে চাইছি। আমার এখানে দেখবেন যে 95%-এর উপরে ফ্রেশার, কারণ আমি চাকরির জন্য যে কি মানে যখন গ্রাম থেকে এসে চাকরি খুঁজতেছিলাম ওই পিরিয়ডটায় আমি অনেক স্ট্রাগল করেছি যে ভালো একটা কর্পোরেট অফিসে জব করতে হবে, তো ফ্রেশারদের তো জব হয় না। সো তখন চিন্তা করেছি যখন আমার কোম্পানি হবে তখন আমি ফ্রেশারদের জব দেব। তো আমি নতুন লোকজন নেই, ফ্রেশার নেই, তাদেরকে এম্পাওয়ার করি এবং ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি প্রচুর প্রেশারে রাখি, পড়তে হবে, গ্রো করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, মানে গ্রোথের প্রেশার, যে তোমাকে গ্রো করতেই হবে, তোমাকে পারতেই হবে। যার কারণে 6 মাসে 1 বছরে আমার টিম মেম্বারদের মধ্যে যেই পরিমাণে গ্রোথ হয়, আমি দেখেছি অন্যান্য কোম্পানিতে 1 বছর 2 বছর থাকলেও 5 বছর থাকলেও ওইটুকু গ্রোথ হয় না। কর্পোরেট এটিকেট শেখে, ওর কাজটুকু করতে শেখে, ওকে ইয়ারলি রিপোর্ট। অনেকে তো এই জায়গাটাও বলে যে জব সুইচিং বেড়ে যায়, ওরা হয়তো ভালো ভালো অফার পায়, সেটা তোমার ক্ষেত্রে কিভাবে ব্যালেন্স করো? বা আমি তো চাই, আমি এটা সবাই ওপেনলি বলি, আমার টিম মেম্বারদেরকে 50% মানে ডাবল স্যালারি দিয়ে নেওয়ার মতো অনেক মানুষ আছে। আমি টিম মেম্বারদেরকে এমন ভাবে তৈরি করি ও মার্কেটে যাতে ডাবল স্যালারি দিয়ে যেতে পারে। আমার এত বেশি ভালোবাসি, ট্রিপল স্যালারি দিলেও যাবে না। আর রিচার্ড ব্রানসনের মেবি একটা আছে এরকম যে ট্রেন ইউর টিম মেম্বার সো মাচ, এই টাইপের একটা কথা আছে যেটা আসলে আমি এটা ফলো করি ভাই আর কি। আই লাভ মাই টিম মেম্বার ভেরি মাচ, ওদের জন্য জান পরাণ দিয়ে দিতে চাই। ওদের বিপদে সবার আগে আমি থাকি, সবার আগে লিটারেলি ভাই। ওদের আমি উদাহরণ দিব কিনা, ওদের বিয়ের শাড়িটা পর্যন্ত আমি কিনে দিই আমার টাকা। ওদের চিকিৎসা খরচ, ওদের পারিবারিক যদি প্রবলেম হয়, ওই জায়গাটায় আমি সাপোর্ট দিই। আমাদের একটা স্লোগান আছে ভাই, লেটস গ্রো টুগেদার। এটা সত্যিকার অর্থেই আমি ফলো করি। আমরা সবাই গ্রো করতে চাই। আমি যে টাকা কোচিং করি, ট্রেনিং করি, ওদেরকে ওই টাকার ট্রেনিং করে। আমি যে ড্রেস পরি, সেম মানের ড্রেস। কিছুদিন আগে একটা ছবি ছেড়েছি আমার দারোয়ানের সাথে, আমরা সবাই সমান, একই হুডি পরেছি আমরা, আমাদের কোনো পার্থক্য নেই, আমরা সবাই মিলে গ্রো করতে চাই। যার কারণে প্রতিষ্ঠানের প্রত্যেকটা টিম মেম্বার প্রতিষ্ঠানকে ওন করে। আপনি গিয়ে দেখবেন, আমি আলহামদুলিল্লাহ কনফিডেন্টের সাথে বলতে পারি, আমাদের প্রত্যেকটা টিচার বাংলাদেশের সবচেয়ে আন্তরিক টিচার। এত টেক কেয়ার করে স্টুডেন্টদের, এত টেক কেয়ার করে, আমিও মনে হয় এত টেক কেয়ার করি না স্টুডেন্ট। সো ওই মাইন্ডসেটটুকু সবার মধ্যে তৈরি হয়েছে। রাত 2টো বাজুক 1টা বাজুক, দেখি এমপ্লয়িরা কাজ করতেছে, টিম মেম্বার 6টায় কিন্তু অফিস শেষ, কিন্তু কাজ এসে যাচ্ছে না। এটা তো প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা তাদের তৈরি হয়েছে। সো ওভার দ্য টাইম যখন প্রতিষ্ঠান বড় হচ্ছে, এখানে কি তুমি নতুন কোনো চ্যালেঞ্জ ফেস করতেছো নাকি? চ্যালেঞ্জ তো ভাই এটা কন্টিনিউয়াসলি। তো ওই চেঞ্জগুলো যদি বলো, নতুন চ্যালেঞ্জগুলো কি ধরনের হচ্ছে? ধরেন আমরা কোনো একটা নতুন কিছু শিখেছি, নতুন নিয়ম তৈরি করতে চাই অফিসে, এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। এটা খুবই কঠিন কাজ। তবে যেমন ফিঙ্গারপ্রিন্ট, এটা তো প্রতিষ্ঠান যখন বড় হয়েছে, আগে হাজিরা দিত, প্রথম থেকে হাজিরা, ওটা মাথায় রেখেই প্রশ্ন করছি যে যখন বড় হবে তোমাকে রুলস আনতে হবে, তখন মানে লোকজন মনে করে আয় ভাই আর আগের মতো নাই। হ্যাঁ, এই যে এই কথাগুলো বলে আর কি, যে স্যার তো চেঞ্জ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন কঠিন হয়ে গেছে, আগেই তো ভালো ছিলাম। স্যালারি কাটতে হয়, কিছু কিছু তো কঠিন জিনিস রাখতে হয় আর কি, না হলে তো সবাইকে তো ছেড়ে দিলে কাজ করবে না। সো এক হচ্ছে ওদেরকে ইন্সপায়ার করি ভালো কাজ করার জন্য, আবার একটা প্রেশার তো আমরা দেই। তো কিছু কিছু রুলস রেগুলেশন যেটা ওরা পজিটিভলি নিতে চায় না, সো টিম লিডারদেরকে বোঝাই, বা যে খুবই কঠিনভাবে ফায়ার করি আমি, মানে কঠিনভাবে মানে যে একদম পলিসির মধ্যে থাকে না। যেমন আমরা স্মোকিংকে একদমই, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে অ্যালাউই করি না আর কি। সো এটার কারণে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমি ইনস্ট্যান্ট নোটিসে ফায়ার করেছি আর কি, যেটা আমার কালচারকে অনেক বেশি স্ট্রং করেছে ভাই, যে এই জিনিস করা যাবে, এই জিনিস করা যাবে না। এটা কিভাবে বলবো বুঝতেছি না, যে আমি নতুন পলিসি আনার ব্যাপারে
আমরা অনেক আগে থেকে তাদেরকে অ্যাওয়ার করি, ইন্সপায়ার করি, 2 মাস 3 মাস করে। যেমন আমরা ড্রেস কোড বানাইছি যে হোয়াইট ড্রেস পরে আসতে হবে। টিচারকে স্টুডেন্টকে বোঝা যায় না, এমপ্লয়িকে আর স্টুডেন্টকে বোঝা যায় না, তো আমাদের টিচারদেরকে হোয়াইট ড্রেস পরতে হবে। এইটা 2 মাস 3 মাস ধরে বলতেছিলাম, আমি 2টা 3টা করে ড্রেস কিনে দিয়েছি সবাইকে। তারপরও যারা পরে না তাদেরকে শাস্তি দিচ্ছি বা ফাইন করতেছি, জরিমানা করতেছি, বা ডেকে আমি কথা বলছি। এখন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আবার ফিঙ্গারপ্রিন্ট যখন চালু করলাম যে ভাই তাহলে সকালে আসতে হবে, তাহলে চলো সবাই মিলে আমরা একসাথে নাস্তা করবো সকালে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি অফিস থেকে। ওই সময় দেখি যে না সবাই টাইমলি আসতেছে। এরকম কিছু এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আমরা রুলসগুলো আসলে ইমপ্লিমেন্ট করি। আর কিছু জিনিস তো বলে দেই যে এটা করতে হবে, সো যখন আমি বলি তখন মানে ওরা করে আর কি। যেহেতু আমি একা কিছু বলি না, মানে একা কিছু করি, আমাদের প্রতিদিন একটা মিটিং হয়, ডিপার্টমেন্ট হেড যারা আছেন, আমার টিম লিডার যারা আছেন তাদের সাথে মিটিং হয় যে আমরা এটা করতে চাই, কি করা যায়। তখন তারাই আসলে পরামর্শ দেয়, সবাই মিলে ডিসিশন নেই, সবাই মিলে বাস্তবায়ন করি। গ্রেট। সো আমি যেহেতু বিজনেসটা আসলে একটা মানুষকে ঘিরেই সব কিছু, তাই না? তো এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস তো রাইট পিপলকে চুজ করা। সো তোমার টিচার সিলেকশনের মধ্যেও যেরকম, এবং একইভাবে তোমার অন্য যারা টিম মেম্বার বা এমপ্লয়ি তাদের ক্ষেত্রেও। সো এই ক্ষেত্রে তোমার পলিসি কি, এবং এই ক্ষেত্রে তুমি কিভাবে বোঝো যে ঠিক কাকে নিতে হবে? এই পলিসিটা নতুন শিখেছি। আমি রাইট পিপল চুজ করতে পারি না, কিন্তু যে তাকে চুজ করি তাকে রাইট বানানোর চেষ্টা করি। এইটা যেহেতু আমি ফ্রেশার নেই, তো আমি বুঝবো কিভাবে যে ও রাইট নাকি রং। কিছু ক্রাইটেরিয়া আছে, সে আসলে ছোটবেলায় কি করেছে, কোনো সোশ্যাল ওয়ার্ক করেছে কিনা, তারপর হচ্ছে পড়াশোনা কি অবস্থা, মেধাবী ছিল কিনা। যদি জাস্ট বলি যে কোন 3টা ক্রাইটেরিয়াকে তুমি সবচেয়ে বেশি ভ্যালু করো যখন তুমি টিচার রিক্রুট করো? টিচার রিক্রুটমেন্টে সবচেয়ে বেশি দেখি যে আসলে তার কনসিস্টেন্ট কিনা, মানে বিগত 3 মাসে আসলে কতগুলো ক্লাস মিস দিয়েছে। মানে তোমার স্টুডেন্টরাই তো পরবর্তী আমার স্টুডেন্ট 100% আমার স্টুডেন্টরাই। এটাই তাহলে তো তোমার জন্য ইজি, আমার জন্য ইজি। বাট আদার দ্যান দ্য টিচার্স, মানে যারা তোমার টিচার বাদে অন্য যারা টিম মেম্বার, হ্যাঁ স্টাফ, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখি সে কতদিন আমার সাথে কন্টিনিউ করতে চায়। আচ্ছা, এবং তার শেখার আগ্রহ আছে কিনা। তো সিভি দেখলে তো কিছুটা বোঝা যায়। সবাই বলবে যে হ্যাঁ ভাই আপনার জীবনভর থাকতে চাই, তো আমরা 1-2 বছরের একটা পিরিয়ড বলি যে 1 বছর বা 2 বছর মিনিমাম থাকতে হবে। সো ওই সময়টায় আমরা যারা এগ্রি করে এবং যারা দেখি যে ভাইয়া এর আগে পড়াশোনা করেছে, রিডিং তাদের ইন্টারেস্ট লিস্টে ছিল, সোশ্যাল ওয়ার্ক করেছে, বা মানুষের জন্য কিছু করতে চায়, মানে টাকার জন্য জব করবে এমন কারো আসলে আমার এই প্রতিষ্ঠানে জব করা উচিত না। সিএনজি চালাইলে অনেক টাকা ইনকাম করা যায়। সে আসলে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে চায়, নিজের ক্যারিয়ার চেঞ্জ করতে চায়, প্রচুর পরিশ্রম করতে চায়। এই লোকগুলোকে আমি কথা বলে নিই। এখন পর্যন্ত মনে হয় আমি মানে ফাইনাল ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করি আর কি। যে বললেন রাইট পিপল, সো রাইট পিপল বোঝা যায় 6 মাসে 1 বছর কাজ করলে। সো আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষকে রাইট বানানোর জন্য তুমি কি করো? অলরেডি কিছু বলছো, তাদেরকে বই পড়াও, করো। সো এখানে কি তোমার ফিক্সড কোনো একটা ফ্রেমওয়ার্ক আছে, মানে কিভাবে তাদেরকে তোমরা আসলে গ্রো করানোর ট্রাই করো? অনেকগুলো মাধ্যম আছে ভাইয়া, কারণ একটা মানুষের লাইফে ট্রান্সফরমেশন কিন্তু যে কোনো সময় হইতে পারে। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেলেই তার ট্রান্সফরমেশন হয়ে যাবে। তো আমরা প্রতি মাসে একটা মিটিং রাখি, আমি যেটা আমরা পিএমএস মিটিং বলি, সাবিত রাহান সবাইকে নিয়ে। সাবিত রাহান স্যারের কোর্স থাকে। টোটাল এখন তোমার মানে আমার 143 জন আজকে পর্যন্ত জানি, এবং হোম অফিস করে এরকম অনেকজন, সব সহ 150 প্লাস আলহামদুলিল্লাহ। এটা নিয়ে একদম হোম অফিসে, হ্যাঁ সবগুলো আমরা ছাদে করি, এখন বাইরে করতে পারি না আর কি। অথবা সাবিত রাহান স্যারের একটা ভেন্যু আছে, ওখানে যাই, স্যারও টাইম দেয় মাঝে মাঝে আমাদেরকে। আমি বই প্রতি মাসে একটা বই পড়তে হয়, সিলেবাস করে দিয়েছি। আমার একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, একজন টিম মেম্বার আছে, উনি সবাইকে খোঁজ নেয় যে আপনি কোন বই পড়তেছেন, কোন কোর্স করতেছেন। আমরা বিভিন্ন অনলাইন কোর্স কিনে দিই। তারপর হচ্ছে টিচার আমাদের ফিক্সড করা আছে, ট্রেনার, কর্পোরেট ট্রেনার, কয়েকজন ট্রেনার আছে, বছরে একবার হচ্ছে পুরো 2-3 দিনের জন্য ট্রেনিং করায় কক্সবাজারে নিয়ে, আবার প্রতি মাসে 1-2 দিন ট্রেনিং করায়, প্রতি কোয়ার্টারে ট্রেনিং হয়। এভারেজে বলা যায় যে তোমাদের একজন এমপ্লয়ি বছরে কত দিনের ট্রেনিং পায় মোটামুটি? প্রতি 3 মাসে একটা মিনিমাম পাবে। আচ্ছা, প্রতি 3 মাস পর পর তার ট্রেনিং থাকে। কয় দিনের? 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে। ডে লং ট্রেনিং বেশি হয়, যেমন টিচারদের লাস্ট টিওটি ছিল, এটা 2 দিনের ছিল, শুক্র শনিবার, একদম ফুল টিম মাস থাকতে হবে। এটা আমাদের সারা বছর তার কি 12-15 দিনের প্রায় ফুল মিনিমাম ট্রেনিং থাকে, আর এমনিতে ছোটখাটো ট্রেনিং থাকে আর কি। হ্যাঁ, এটা থাকে। আবার কিছু ভিডিও কোর্স আমি সাজেস্ট করি, কিনে দেই অফিস থেকে। আবার ওকেও আবার ইন্সপায়ার করি যে তোমার 10% 20% লার্নিং এর জন্য ব্যয় করতে হবে। এবং যারা পড়াশোনার জন্য লোন নিতে চায়,
কর্জে হাসানা, তাদেরকে আমরা দিই ভাই। পড়াশোনার জন্য যত পড়াশোনা করতে চাও আমি সাপোর্ট দিব। তোমরা ইয়ার শেষে যখন এদেরকে ইভ্যালুয়েট করো তখন কি এই জিনিসগুলো কোয়ান্টিফাইড হইতে তোমরা মেজারমেন্ট করো? জি, যে কয়টা বই পড়েছে, কয়টা কোর্স করেছে, সার্টিফিকেট গুলো দেখতে চাই, ইয়ারলি রিপোর্টের সাথে যুক্ত থাকে। এবং আমি তো কানেক্টেড সবার সাথে ভাই, একদম খালা থেকে শুরু করে সবার সাথে আমি কানেক্টেড আলহামদুলিল্লাহ। সো আমি জানতে পারি। এবং এইবার যেটা হয়েছে, আমরা পুরো ফরম্যাটের মাধ্যমে আমরা ইনক্রিমেন্ট দিয়েছি। ওই এইচআর থেকে একটা রিপোর্ট দিয়েছে, ও টিম লিডার একটা রিপোর্ট দিয়েছে, ও নিজেকে একটা মার্কিং করেছে, ওইটা আমরা একটা এক্সেলের শিটে বসাইছি, কার কত পার্সেন্ট, কার এভারেজ, কার পুয়ার পারফরমেন্স সিস্টেম, ওই অনুযায়ী তার ইনক্রিমেন্ট হয়েছে আর কি। এবং মানুষজন আসলে ওটা নিজে থেকে ফিল করতেছে যে আমি শিখতে হবে। হ্যাঁ, যেহেতু গ্রোথ মাইন্ডসেট আমাদের প্রধান ভ্যালু। কয়টা ভ্যালু তোমরা? একটা তো হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, আর একটা বলছো হচ্ছে তোমার আমরা অনেকগুলো ভাই, মানে 8টা আর কি, কিন্তু আমরা এটাকে 4টার মধ্যে নিয়ে আসতে চাই। যেমন গ্রোথ মাইন্ডসেট, অ্যাকশন মাইন্ডসেট, কনসিস্টেন্সি, আরেকটা বেশি ফোকাস দেয় কর্ডিয়ালিটি, আন্তরিকতা। আমরা প্রচুর আন্তরিক। আপনি দেখবেন যে আমার যিনি দারোয়ান, উনিও খুবই দারুণভাবে সবাইকে ওয়েলকাম করছে আর কি। আমার খালা খুব দারুণভাবে, মানে সবার সাথে আন্তরিকতার যে এটা মোরালিটিকে আমরা বেশি ফোকাস দেই ভাই। কারণ হচ্ছে সিসি ক্যামেরা আছে, সিও স্যার আছে, তাহলে কাজ করতে হবে, নাহলে কাজ করা যাবে না। এই যে মোরালিটি, আমি রাস্তায় একটা ময়লা ফেললাম, তাহলে কেউ দেখলো না, এই কাজটাও না। লিডাররা তো রাইট কাজটা করবে সবসময়, কেউ দেখুক বা না দেখুক। সো ওই জিনিসগুলো ওদের মধ্যে ইন্সপায়ার করার চেষ্টা করি। ইনোভেশন, আমরা ইনোভেশন অ্যাওয়ার্ড দিই। যারা ইনোভেটিভ কোনো একটা ইমপ্লিমেন্ট করতে পারছে তাদেরকে আমরা একটা এনভেলপ দিই বা অ্যাওয়ার্ড দিই। সো ইনোভেশনটাকে আমরা ওদেরকে ইন্সপায়ার করি যে নতুন নতুন কিছু তোমরা চিন্তা করো, আইডিয়া। আমাদের একটা ইনোভেশন বক্স আছে, ওরা ইনোভেটিভ আইডিয়া হলে ওখানে দেয় এবং আমরা ওইটাকে ইমপ্লিমেন্ট করি। সেরকম বেশ কয়েকটা ভ্যালু নিয়ে আমরা মূলত আমাদের পুরো কালচারটাকে ডিজাইন করার চেষ্টা করছি। খুবই ভালো, খুবই ভালো। আমি যদি ধরো তোমার 3টা পি ধরে কথা বলি, পিপল, প্রসেস অ্যান্ড পলিসি। পলিসির জায়গায় তুমি কিছু জিনিস বলেছো, পলিসির ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পিপল সম্পর্কেও আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেলাম। হোয়াট অ্যাবাউট প্রসেস? সো তুমি যখন থেকে অপারেশন থেকে বের হয়ে আসছো, সো প্রসেস যদি জায়গায় জায়গায় ঠিক মতো না কাজ করে, এবং ইফ দ্য প্রসেস ইজ নট দেয়ার, তো সেই জিনিসটা তুমি কিভাবে এনশিওর করতেছো? কিছু প্রসেস আছে যেটার ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট। বিশেষ করে টিচাররা কি পড়াবে, কতটুকু পড়াবে, ওইটা ডিজাইন করা আছে। আমার মেথড, যেহেতু আমি 8 বছর রিটেন এসওপি, যেটাকে আমরা মেথড বলি, ইএলএম মেথড আছে, পিএলএম আছে, ওএলএম আছে। এই মেথডগুলোকে একদম কোনটার পরে কোনটা করবে এটা এসওপি করে দিয়েছে। এর বাইরে কোনোভাবে যাওয়া ফলো করছে কিনা এটা তুমি এটা আবার আমাদের কোঅর্ডিনেটর আছে, আমি আছি। আমি মাঝে মাঝে আমার মোবাইল দিয়ে বা গাড়িতে থাকলে দেখি যে আসলে টিচার কি কথা বলতেছে, সে বাংলায় বলতেছে। যেমন বাংলা বলা যাবে না, কোনো টিচার বাংলা বললে, স্টুডেন্টরা বললে ফাইন, আর টিচার বাংলায় বললে চাকরি থাকবে না। মানে এটা বলা আর কি, আগে থেকে বলা যে ভাই আমি, তুমি অন্য ডিপার্টমেন্টে থাকতে পারো কিন্তু টিচার হওয়া যাবে না। এরকম কিছু জায়গা আমি খুবই স্ট্রিক্ট। সো এই হচ্ছে প্রসেস, বাট ইজি। বাট ওটা তো টিচারের জন্য, তোমার অন্যান্য ডিপার্টমেন্টের জন্য ওই জায়গাগুলোতে 100% না, ওইটা এখনো পুরোপুরি গোছাইতে পারিনি। যেমন ফাইন্যান্সটা এখনো গোছানো হয় নাই, এইচআর অ্যাডমিন টিমটা নিয়ে স্ট্রাগল করছি, কারণ এইচআর অ্যাডমিন টিম তো মেরুদণ্ড একটা প্রতিষ্ঠানের। বাকিগুলো বিজনেস ডেভেলপমেন্ট টিম আলহামদুলিল্লাহ খুবই ফ্যান্টাস্টিক কাজ করছে। এরপরে হচ্ছে আমাদের যে হোস্টেল ম্যানেজমেন্ট টিম, নিরাপদ হোস্টেল, ওইটা একটা আলাদা কনসার্ন। ওইটা একটা টিম আছে, ওরা দারুণ ডেডিকেটেড, দে আর ডুইং ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ। কোনো জিনিস বলে দিতে হয় না, মাঝে মাঝে একটু টিউনিং করে দিলে হয়। সো এরকম যে আমার ছোট ছোট 22টা টিম আছে ভাই আর কি। যেমন ক্রিয়েটিভ টিম আছে 22টা টিম, 22টা হেড অফ দ্য ডিপার্টমেন্ট? না, তুমি যে ডিপার্টমেন্টের আন্ডারে, আচ্ছা, ডেইলি যে মিটিং করতে ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্টস কতজন? 7 জন ভাই, 7 জন। যেমন আমরা পাবলিকেশন আমাদের আলাদা, এটা কোম্পানি আলাদা, নিরাপদ পাবলিকেশন, বাট ওইটাকেও আমরা একটা ডিপার্টমেন্ট ধরেছি আর কি। বিজনেস ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার ফ্যাকাল্টি যেটা টিচার, এটা একটা পার্ট। অপারেশন যেটা এখন নিরাপদ হোস্টেল নামে বলি, ফাইন্যান্স এন্ড অ্যাডমিন, অ্যাডমিন এন্ড এইচআর আর ফাইন্যান্স, এই কয়েকটা টিম মিলে মূলত আমাদের এখন এটা হয়। সো আমি ওই যে আরেকটা ইস্যুতে প্রসেসটা মোটামুটি তো বললাম যে এখনো এটা খুব করা উচিত। কে করবে, কি করবে, কিভাবে করবে, এটা চেষ্টা করতেছি। এখনো পেরে উঠিনি। আমাদের এত বছরের ব্যবসা, এখনই তো আমরা এখনো সব এসওপি তো নাই, মানে অনেক ক্ষেত্রেই নাই। যাই হোক, এটা এই বছরের মধ্যে করে ফেলবো ভাই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সো আমি এরপরে, তুমি একটা ডিপার্টমেন্ট নাম রিসেন্টলি বলেছো যেটাতে আমি আসতাম, ব্র্যান্ডিং।
ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। তো তোমাদের মার্কেটিং এ যেহেতু ইংলিশ থেরাপির বইটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ বেস্ট সেলার হয়েছে একাধিকবার, আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে তোমাদের হোল ডিস্ট্রিবিউশন রকমারি থেকে তোমরা করো। সো আমি যেটা দেখি এবং আমার টিমকে বলি যে সাইফুলের যে অ্যাগ্রেসিভনেস তোমার কথা বলি যে ইউ ক্যান লার্ন ফ্রম দেম, তাই না, যে ফ্রম হিম। তো তোমার মার্কেটিং এ দেখছি যে অনেক অ্যাগ্রেসিভনেস আছে, অনেক ক্রিয়েটিভিটিও আছে। তো তুমি যদি সেখানে আমাদের দর্শকদেরকে, দ্যাট ইজ দর্শক বলতে তো আমার উদ্যোক্তা যারা, ওখান থেকে তুমি তাদের জন্য যদি কিছু দাও, তোমার মানে যদি প্রশ্নটা আমি এইভাবে করি যে তুমি তোমার যে মার্কেটিং গুলো করেছো সোফার, এর মধ্যে যে তিনটা নিয়ে তুমি সবচেয়ে এক্সাইটেড বা সবচেয়ে প্রাউড ফিল করো যে এই তিনটা মার্কেটিং আইডিয়া আই কুড ইমপ্লিমেন্ট, এরকম কোনটা বলবা? একটা কথা সবসময় আমি আপনার ব্র্যান্ডিং টিমের সাথে বসে বলি যে ভাই আমার বইটা ভালো, বলে হ্যাঁ বই ভালো, রেটিং 100%, সবাই ভালো বলতেছে, তাহলে বই পড়ে মানুষ শিখতে পারতেছে? হ্যাঁ পারতেছে, কারণ আমার ভিডিও আছে ইংলিশ থেরাপি বইয়ের সাথে, কিন্তু ভিডিও আছে, যে কেউ বাসায় বসে শিখতে। তাহলে মানুষ কেন জানবে না, কিনবে না কেন? তার মানে তার কাছে পৌঁছাইতে হবে। সো পৌঁছাইতে হলে কি হবে, একটা মানুষ যখন বই কিনে ভিডিও দেখে ইংলিশ শেখে, তার মানে তার লাইফে ভ্যালু অ্যাড হচ্ছে। সো এই ভ্যালু অ্যাড করার জন্য যত বেশি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবো, ততটাই তো আসলে আমার ভিশন সাকসেসফুল হবে, আমার বিগ হোয়াইট সাকসেসফুল হবে। তো এই জন্য আসলে অ্যাগ্রেসিভ যে আমি সবাইকে রিচ করতে চাই। যত মানুষ ইংলিশ শিখতে চায় প্রত্যেকের কাছে আমি জানাইতে চাই যে আমার একটা বই আছে, এই বইয়ের সাথে ভিডিও আছে, এটা দেখে আপনি ইংলিশ শিখতে পারবেন। আর যারা ওখান থেকেও পারছে না, তাদেরকে আমি ইংলিশ থেরাপিতে নিয়ে আসতে চাই, এখানে আসো, লাইফে একটা বড় ট্রান্সফরমেশন নিয়ে যাও। সো এই জন্য আর কি। সো এইটা একটা পার্ট যে আমার গ্রুপটায় আমি ফ্রি কন্টেন্ট দিয়েছি, ফ্রিমিয়াম যে মডেল ভাইয়া, যে 90% ফ্রি দিয়েছি বা 10% এর জন্য মানুষ পেমেন্ট করতেছে। অন্যতম বড় জায়গাটা হচ্ছে প্রচুর ভ্যালু অ্যাডিং কন্টেন্ট ফ্রিতে দাও, ভ্যালু অ্যাডিং কন্টেন্ট ক্রিয়েটর। আপনি অবাক হবেন যে আমার ইউটিউবে মনে হয় 2700 প্লাস কন্টেন্ট, আমার গ্রুপ পেজ মিলিয়ে 3 মিলিয়নের মতো মানুষ কানেক্টেড, এখানে 3 মিলিয়নেরও বেশি কন্টেন্ট আছে। প্রতিদিন 100, 200, 300 কন্টেন্ট যায়, এভরি সিঙ্গেল ডে 100, 200 কন্টেন্ট যায়। আমার মেম্বাররা পোস্ট করে, আমার মডারেটররা পোস্ট করে। এটা একটা প্রিমিয়াম মডেল। আরেকটা মডেল যেটা হচ্ছে সাকসেস স্টোরিগুলো আমি শেয়ার করেছি, যে বই পড়েছে অথবা কোর্স করেছে, সাকসেস হয়েছে, এই সাকসেস স্টোরিগুলো মানুষকে জানাতে পারছে। আমি যখন ইন্সপায়ার হই, যখন দেখতেছি যে এই বই পড়ে কেউ ইন্সপায়ার হয়েছে, তখন আমি ওই বইটা পড়ছি। সোশ্যাল প্রুফ, তো সোশ্যাল প্রুফটা আমি প্রচুর দেওয়ার চেষ্টা করেছি আর কি। এইটা আরেকটা বেশি ব্র্যান্ডিং আইডিয়া যেটা কাজ করেছে সেটা হচ্ছে রিক্সার পিছনে স্টিকার। হ্যাঁ আমি দেখেছি তোমাদের রিক্সার পিছনে সব জায়গায় বলে মানুষ যে রিক্সার পিছনে স্টিকার। এইটার পিছনে তো একটু আগেই শেয়ার করলাম যে আসলে আমি রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে ওই যে ইলেকট্রিক রিক্সাগুলো অন্ধকার রোডে ঢুকছে, আমি ছিলাম প্যাডেল রিক্সায়, ইলেকট্রিক রিক্সাগুলো এসে পিছন থেকে লাগাই দিছে অন্ধকারে, মোড় ঘুরতে যায়। বলছে আমি তো দেখতে পাই না সামনে। কেন দেখতে পাই না? ছোটবেলায় হারিকেন জ্বালানো ছিল রিক্সার পিছনে। ঢাকায় তো হারিকেন নাই, বড় লাইট ছাড়া আপনি গলিতে গেলে কিন্তু ভাইয়া গলিতে কি নাই, লাইট নাই, রোড লাইট নাই, তাহলে ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তখন আমি পিছনে লাইট কিভাবে জ্বালানো যায়, তখন দেখছি যে আমার প্রতিষ্ঠানের রিফ্লেকটিভ স্টিকার, আপনি ঢুকলেই দেখবেন যে ভিতরে ইংলিশ থেরাপি লেখা, লাইট জ্বললে জল করে। ওই সাইজের স্টিকার, ওই সেম জিনিসটা রিক্সার পিছনে লাগাই দিয়েছিলাম, দেখি জল করতেছে। তো ওইটা 100 লাগিয়েছিলাম প্রথমে, অনেক আগে শুরুর দিকে। এরপর থেকে দেখছি এটা কন্টিনিউ করলে যে আসলে মানুষও জানতেছে। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয় যখন ভালো লাগে যে একজন আমার পরিচিত মানুষ ছবি তুলে আমাকে পাঠায়, সাইফুল তোমার ইংলিশ থেরাপি দেখছি রিক্সার পিছনে অমুক জায়গায়। রিক্সাগুলো তো সারা ঢাকায় ঘুরতে থাকে, ওইটা আমাকে বেশি ইন্সপায়ার করে। এবং রিক্সাওয়ালা মামারা, আমি সেদিন ভাই ওনাদেরকে কাচ্চি খেতে ডাকছিলাম, যাদের পিছনে স্টিকার দেয় আর কি। তখন আমি কিভাবে ডাকলা? যাদের পিছনে স্টিকার আছে, পুরো বছর জুড়ে যারা স্টিকার নিয়ে সারা ঢাকা ঘুরে বেড়াইছে, তাদেরকে আমি টোকেন দিয়েছি যে কাচ্চি ভাই দাঁড়ায় আমাদের টিম মেম্বার টোকেন দিয়েছে, নাম্বার নিয়েছে। ওরা আসছে, ওদের কাছ থেকে গল্প শুনেছে যে কেন আপনি আমার স্টিকারটা নিয়ে ঘুরেন। তখন বলেছে যে এটা তো আমাদের সেফটি, বা পিছন থেকে মোটরসাইকেলের লাইট মারলে অনেক জ্বলে ওঠে, আপনি গাড়িতে সামনের সিটে বসলে দেখবেন যে রাতে স্টিকার গুলো জল করে। এটা ওদেরকে একটা সিগন্যাল দেয় যে সামনে গাড়ি আছে। ওরা সকালবেলা উঠে মুছে রাখে, অনেক রিক্সাওয়ালা বলতেছে যে আমি সকালে উঠে ওই স্টিকারটা মুছি যাতে করে রাতে লাইটটা ঠিক মতো জ্বলে। এটা একটা বিষয়। আর প্রচন্ড মিরপুরের এরিয়ার রিক্সাওয়ালাগুলো অনেক ভালো মানুষ, এবং ইংলিশ থেরাপি তো মানুষ প্রচুর ভিজিট করে। যখনই বলে যে ইংলিশ থেরাপি কোথায়, তাই না, তখন উনি নিয়ে যায়। এবং মানবা বলছে যে যার পিছনে ইংলিশ থেরাপি স্টিকার, ওই রিক্সায় বেশি মানুষ ওঠে।
মানে স্টুডেন্টরা ওইখানে বেশি ওঠে। যেমন আমি যখন 10টা রিক্সা আছে, একটার পিছনে আমার স্টিকার ওঠানো আছে, তাহলে আমি কিন্তু গিয়ে ওই রিক্সাটায় উঠি। আমার স্টুডেন্টরাও তো কানেক্টেড, ওরা আবার ওই রিক্সায় ওঠে। সো ওদের একটু ইনকাম বেড়ে যায়, ওরা একটা ফিল করে যে না ঠিক আছে, তাহলে আমার 100 রিক্সার মধ্যে আমার স্টিকারে যদি আমার রিক্সায় যদি ইংলিশ থেরাপি স্টিকার লাগানো থাকে, তাহলে আমার প্যাসেঞ্জার 1-2 জন হইলেও বেশি পাবো। এই জন্য ওরা উইলিংলি স্টিকার লাগায়। এই মার্কেটিং আইডিয়াটা ভাইয়া খুবই ভালো লাগছে। এটা মার্কেটিং না, ব্র্যান্ডিং। মানুষ মনে করতেছে টপ অফ দ্য মাইন্ড ক্রিয়েট হচ্ছে। পুরো ঢাকায় যেখানে যাবেন ইংলিশ থেরাপি দেখতে পাবেন, বাংলাদেশের যেখানে যাবেন আপনি আলহামদুলিল্লাহ যে কোনো পর্যটন স্পট, জেলা, বিভাগীয় শহরগুলোতে ইংলিশ থেরাপি স্টিকার দেখা যায়। তো এই যে ব্র্যান্ডিং, দেন হচ্ছে তোমার মার্কেটিং, তারপর ধরো সেলস কনভার্সন, এই জায়গাগুলোতেও যদি তুমি তোমার কিছু ইন্টারেস্টিং ইনোভেটিভ আইডিয়া আমাদের সাথে শেয়ার করো। মার্কেটিং, ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলসের ক্ষেত্রে আমাদের খুব বেশি একটা প্রেশার দিতে হয় না ভাই। আপনি জানেন যে আমাদের 2-3 মাস আগে আমাদের সিট বুকিং হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো সেলস মানুষ আসে যে ভাই আমি ভর্তি হতে চাই, কি সিস্টেম, মার্কেটিং এর জায়গা থেকে যদি বলো, হাউ ডু ইউ কালেক্ট দ্য লিডস, অথবা একটা তো বুঝেছি তোমার ফ্রি কন্টেন্টের থ্রুতে, এবং প্রচুর ফোন আরো কিভাবে তোমরা কানেক্ট করো, তোমাদের নেটওয়ার্ককে কিভাবে বড় করতেছো? আমাদের গ্রুপটা কন্টিনিউ আছে, আমাদের পেজে কন্টিনিউয়াসলি ভিডিও যাচ্ছে, আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, ওখানে ভিডিও যাচ্ছে, আমাদের 2টো পেজ আছে। এটা একটা। আরেকটা হচ্ছে বই হচ্ছে লাইভ প্রসপেক্টাস হিসেবে ব্যবহার হচ্ছে। বইয়ের মধ্যে একটা পৃষ্ঠা আছে, কোর্সের বর্ণনা আছে, সারা বাংলাদেশে লাখ লাখ মানুষের কাছে বইটা আছে, এবং ওই বই যারা পড়ে তারা মনে করে যে স্যারের মেথডটা যেহেতু সহজ, এখানে গেলে মনে হয় আরো ভালো শিখতে পারবো, ওরা ওই বইয়ের থ্রুতে আসে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আরজি কিবরিয়া ভাইয়ের ওখানে আমাদের কিছু স্টুডেন্ট যায়, প্রতি 2 মাস 3 মাস পরে সাকসেস স্টোরি শেয়ার করে আর কি। সো আরজি কিবরিয়া ভাইয়ের ভিডিও দেখে যারা ভর্তি হয়েছে, এই স্টুডেন্টরা আবার ওখানে গিয়ে রিভিউ দেয়। আচ্ছা, তো ওইখান থেকে একটা সারা বাংলাদেশের মানুষজন জানতে পারে আর কি। এটা একটা আলাদা মাইলেজ তৈরি করেছে আমাদের জন্য। না, গ্রেট। আমরা আসলে অনেক কিছু জানলাম। এখন আমি যাব হচ্ছে, এই যে তুমি এত কিছু করলা আলহামদুলিল্লাহ, তো দ্যাট ডেফিনেটলি মানে তুমি একজন প্রোডাক্টিভ মানুষ, এটা আমরা ধরে নিতেই পারি, তাই না? ধরে নেওয়া না, এটা মানে বোঝাই যাচ্ছে। সো এই যে তোমার প্রোডাক্টিভিটি কিছু টিপস যদি এখন শেয়ার করো, যে কিভাবে তুমি তোমার টাইমের ভ্যালু বাড়াও, কিভাবে তুমি মোর প্রোডাক্টিভিটি এনশিওর করো? প্রোডাক্টিভ, এখনো তো প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করছি আর কি, সুপার প্রোডাক্টিভ হতে চাই। রাইট। তো যখনই আমি টাইমের ভ্যালু ক্যালকুলেশন করা শিখেছি, যে আমার 1 ঘন্টা টাইমের মূল্য কত, মূল্য না টাকার অঙ্কে না, ভ্যালু কত আর কি, তখন থেকে আসলে প্রত্যেকটা ঘন্টা হিসাব করে দেওয়ার চেষ্টা করেছি আর কি। আমি বন্ধু বান্ধব মানে যে আড্ডাবাজি বা অতিরিক্ত সময় অপচয় করা, সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে কিন্তু বের হয়ে গেছে। যখন থেকে শুনেছি ভাই আপনি ফেসবুক চালান না, তখন থেকে আমার ফেসবুকে অ্যাক্টিভিটিস বন্ধ। আমি খুব প্রয়োজন, যেহেতু আমার সবগুলো পেজের আমি অ্যাডমিন থাকতে হয়, এই জন্য আছে ল্যাপটপে, খুব বিশেষ কারণে আমি ঢুকে চেক করি। এছাড়া কিন্তু আমি ফেসবুক চালাই না, ইউটিউব চ্যানেল নাই, আমার পার্সোনাল কোনো চ্যানেল নাই, আমি দেখি না, ইউটিউবে সময় নষ্ট করি না আর কি। সো আমার একজন প্রোডাক্টিভ কোচ আছে, আমি তো সব কিছু বলেছিলাম যে আই এম নট স্মার্ট, বাট আই ওয়ার্ক উইথ স্মার্ট পিপল। সো উনি আমাকে কিছু আইডিয়া দিয়েছে, রানা স্যার, যে সারাদিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকা উচিত যে আপনার পড়াশোনার জন্য, যেটাকে লিড টাইম। 3 ঘন্টা বলছিল, 3 ঘন্টা পারা যায় না, 2 ঘন্টা আমি পড়াশোনা করি। আমার কিছু কোর্স কেনা থাকে, ওইগুলো দেখি, বই পড়ি, বা কোনো প্রবলেম হইলে ওই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায়, অনেকগুলো সলিউশন লিখি, আমি নিজে চেষ্টা করি। পুরো প্রবলেম গ্যাপ অ্যানালাইসিস যেটাকে বলি ভাই, অনেকেই জানে যে গ্যাপ অ্যানালাইসিস, পুরো কোম্পানিতে কি গ্যাপ আছে ওগুলো লিস্ট করে বের করি ওই সকালবেলা লিড টাইম। সারাদিন আমাকে পড়ালেখার মধ্যেই না, ওটা পড়ালেখা লিড টাইম ওই একটা সময় আর কি, পড়াশোনাও করি আবার ওইটাও করি, মানে থিঙ্কিং প্ল্যানিং 1 ঘন্টা করে ভাগ করে নেই, অথবা অনেক সময় পড়াশোনা করি, অথবা অনেক সময় শুধু এটাই করি আর কি। সো পুরো প্রতিষ্ঠানের গ্যাপগুলো আমি খুঁজে বের করি, একটা প্রায়োরিটি করি, ওইগুলো ধরে আমরা সলভ করি। তাহলে সকালবেলাটা হচ্ছে তোমার মত লিড টাইম। এরপর হচ্ছে এইচওডি মিটিং থাকে, এরপরে একটা অনলাইনে করো না, সবাই এখানে, আমরা যেহেতু অফলাইন, সবাই আমার অফিসের আশপাশে, মানে ক্যাম্পাসেই অফিস আমাদের, ছোট ছোট রুমগুলোতে অফিস, বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা ভাগ করা, ডিপার্টমেন্ট হেডরা আসে, ওনাদের সাথে কথা বলি, কি চ্যালেঞ্জ, কিভাবে সলিউশন হবে, কি করতেছেন, ওরা বলে ছেড়ে দিয়ে ওনারা আমাদের মতো কাজ করে, আবার দিন শেষে আবার রিপোর্ট দিয়ে যায়। সো এরপরে সিনিয়র টিচিং যেহেতু আমার অনেক ইম্পর্টেন্ট পার্ট, এবং আমি যেহেতু চিফ ইনস্ট্রাক্টর এবং টিচারদের ফুললি কন্ট্রোলড, মানে আমার তত্ত্বাবধানে টিচাররা ক্লাস নেয়, সো প্রতিদিন আমার টিচারদের সাথে মিটিং থাকে,
এভরি সিঙ্গেল ডে সব টিচার সব টিচার না, সিনিয়র টিচার যারা, আমাদের এখানে টিচার ভাইয়া 10 জন। পুরো এই যে 53-54 জন টিচারের মধ্যে এরা সবাই প্র্যাকটিস অ্যাসোসিয়েট বা প্র্যাকটিস কোঅর্ডিনেটর, যারা শুধু প্র্যাকটিস করায়, বাট মূল ক্লাসগুলো যারা নেয় এরা খুবই এক্সপার্ট এবং সরাসরি আমার তত্ত্বাবধানের ট্রেনিং প্রাপ্ত। সো এই টিচাররা গিয়ে বিভিন্ন ক্লাসে, বিভিন্ন ব্যাচগুলোতে ক্লাস নিয়ে আসে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, আর আরেকজন টিচার থাকে যে সবসময় ওদেরকে প্র্যাকটিস করার জন্য লেগেই থাকে, ফাইন ম্যানেজার। বাংলা বললে ফাইন কালেক্ট করে, ওদেরকে প্র্যাকটিস করায়, কোরাস করায়, পড়া লিখতে বলে, দেখে, ভিডিও দেখতে বলে, লিসনিং করায়। পুরো প্রসেসটা করার জন্য 24/7 একজন থাকে। আবার হোস্টেলে যেখানে ঘুমায় সেখানেও একজন টিচার থাকে। বাংলা বলার কোনো সুযোগই নেই। বাংলা বললেই কোনো বাংলা বলতে পারবে না। আপনি একটা ভিডিওতে অনেক ধরো যে মাত্র আসছে, ও তো এখন ধরো ইংরেজি জানে না, ওই প্রথম দিকে তো আমরা ছাড় দেই কিছুদিন আর কি, কিন্তু বাংলা লিখে দাও কিন্তু বলতে পারবো না, বলতে পারবো না, তুমি লিখে দাও, ছোট অঙ্গভঙ্গি করো, আচ্ছা, কোনো সুযোগ নেই। এবং এই কিছু বললাম না যে কিছু বিষয় আমি খুব সিরিয়াস, খুবই রেগে যাই, এটা একটা যে বাংলা বলাই যাবে না কোনোভাবে ক্যাম্পাসের মধ্যে। সো এইরকম কিছু কাজ, যেমন আমি টিচারদের সাথে প্রতিদিন মিটিং করি, কিভাবে ইনোভেট করা যায়, আরো কিভাবে স্টুডেন্টদের ইমপ্রুভ হচ্ছে কিনা, কোথায় কোথায় চ্যালেঞ্জ পাচ্ছেন। এরপর লাঞ্চ করি, লাঞ্চ উইথ সিও একটা প্রজেক্ট আছে, যেমন আপনার কাছে আসলেই আপনি লাঞ্চ করান, ডিনার করান, আলহামদুলিল্লাহ এটা আমার জন্য ইন্সপায়ারিং। সো আমি চিন্তা করি যে আমার টিম মেম্বাররা যদি আমার সাথে লাঞ্চ করতে পারে, ওরা হয়তো ইন্সপায়ার হবে, ওদের কাছ থেকে শিখতে পারি, আমি এটা কন্টিনিউ করি। এরপরে কফি আবার আরেকজনের সাথে খাই মাঝে মাঝে, কফি উইথ সিও। এরপরে তো ওই যে বিকালবেলা প্রতিটা ডিপার্টমেন্টের মানে একটা টিমের সাথে একটা মিটিং থাকে, মানে ডিপার্টমেন্টের সাথে, যেমন শনিবার ডিপার্টমেন্ট বিজনেস টিমের সাথে, তাহলে রবিবার এইচআর এর সাথে, এরকম 3টা থেকে 4টা টিম মিটিং থাকে। আবার 4টা থেকে 5টা অ্যাজ ইউজুয়াল যে কেউ আসতে পারে, আমার দরজা অলওয়েজ ওপেন, ওই 2 ঘন্টা ছাড়া সব টিম মেম্বাররা আমার সাথে কানেক্টেড, আসতে পারে, যেতে পারে। আর বাইরের কোনো প্রোগ্রাম থাকলে তো আমি লিভ করি, ওই কাজগুলো করি আর কি। আর তোমার ঘুমের রুটিন কেমন? ঘুমের রুটিন সকালবেলা মানে আর্লি যেতে চাই প্রতিদিন, কিন্তু 12টার আগে 11টার আগে যাওয়া হয় না বাসায়, সো একটু লেট করে ঘুমাই। বাট খুব সকালে উঠে মেডিটেশন করা বা ওই যে দিনের প্ল্যানগুলো প্রতিদিন লিখে নিয়ে আসা, সকালে সুযোগ পেলে একটু বই পড়া, এই কাজগুলো সকালবেলা করবে। এইভাবে চলছে। খুবই ইন্সপায়ারিং, শুনে শুনে নিজেই অনেক ইন্সপায়ার্ড হচ্ছি। না, আমি আরো প্রোডাক্টিভ হতে চাই। তো প্রোডাক্টিভিটি হওয়ার জন্য যে হ্যাক, যেটা আপনার কোচ ফাহিম ভাইয়ের কাছ থেকে শিখেছি, যে ওই ধরনের মানুষদের, যেমন নামাজ কিভাবে পড়তে হবে, তাহলে আমার রুমে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদেরকে আসো, আমার রুমে নামাজ হবে, তাহলে মিস দেওয়ার সম্ভাবনা কম। ওরা সবাই আমার রুমে আসে, আমরা একসাথে জামাতে নামাজ পড়ি। তাহলে আমি হাঁটতে চাই, প্র্যাকটিস করতে চাই, তাহলে হাঁটে কারা কারা প্র্যাকটিস করে, ওদের নিয়ে একটা লেটস ওয়াক টুগেদার, লেটস প্রে টুগেদার, এরকম করে করে গ্রুপ করে দিয়েছি, তাহলে ওদের সাথে আমরা প্র্যাকটিস করি। এইভাবে আমার প্রোডাক্টিভিটি গুলোই হয়, আলহামদুলিল্লাহ। সো এই যে উইথ অল দিস প্রোডাক্টিভিটি এবং আলহামদুলিল্লাহ যে পরিমাণ অর্জন তোমার অলরেডি হয়েছে, সো হোয়াটস নেক্সট? তো ভবিষ্যতের স্বপ্নটা তুমি কি দেখো? মানে ফর এক্সাম্পল যেটাকে ডেথ বেড সিনারিও বলে, লাইক তোমার বয়স ধরো 70-75 হোয়াটএভার, সো তখন কি অর্জন করলে মনে করবা যে হ্যাঁ লাইফ ইজ মিনিংফুল? আমি এমন একটা বিজনেস প্রসেস ডেভেলপ করতে চাই যেটা মৃত্যুর পরেও 1000 বছর ধরে টিকে থাকবে এবং অ্যাটলিস্ট 1 বিলিয়ন মানুষের লাইফে ট্রান্সফর্ম করবে, 1 বিলিয়ন মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে ওয়ার্ল্ড ওয়াইড। এটা হচ্ছে স্বপ্ন ভাই। মনে আছে আপনাকে একটা ছবি পাঠিয়েছিলাম যে হেরা গুহায় উঠতে গিয়ে দেখেছি যে উদ্ভাস উন্মেষের টি শার্ট পরে মানুষ সেখানে গিয়েছে। ওই ছবিটা আপনাকে পাঠিয়েছিলাম প্রথমবার যখন আমি আল্লাহর ঘরে যাই। সো আমার একটা স্বপ্ন হচ্ছে পৃথিবীর সব জায়গায় ইংলিশ থেরাপির একটা ব্রাঞ্চ থাকবে, পৃথিবীর সব জায়গায় যেখানে মানুষের আসলে ইংলিশ শেখা প্রয়োজন, মানুষের আসলে ট্রান্সফরমেশন প্রয়োজন। মানুষ কিন্তু ইংলিশ শিখতে আসে, কিন্তু তার লাইফ ট্রান্সফর্ম করে যাবে। আপনি এটা শুনলে অবাক হবেন, প্রত্যেকটা মানুষ আসে কিন্তু ইংলিশ শিখতে, কিন্তু এমন কিছু ভ্যালু আমরা তার লাইফে অ্যাড করে দেই, সারা জীবন সে উপকৃত, তার মাইন্ডসেট চেঞ্জ করে দেয়। আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু সাবিত রায়হান স্যারের কোর্স 2টা সেশন গিফট হিসেবে যায়, আমাদের পক্ষ থেকে গিফট। প্রত্যেকটা সেশনের সাথে এমন কিছু স্টোরি, এমন কিছু বই পড়ানো হয় যে ওর মাইন্ডসেটের মধ্যে পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়। কিছু মেডিটেশন করানো হয়, অ্যাফার্মেশন। প্রত্যেকটা স্টুডেন্ট আমার সাথে টাচে থাকে, আমি যেটা শিখি ওদের সাথে শেয়ার করি।
আমি যেই বইটা পড়ি ওদেরকে সাজেস্ট করি। তারপর হচ্ছে কি যে ভিডিওগুলো যেটা ওদের প্রয়োজন, যেমন সাকসেসফুল মানুষদের হ্যাবিট কি, কিভাবে সফল হওয়া যাবে, পড়াশোনায় ফোকাস কিভাবে দেওয়া যাবে, কিভাবে মানে কম সময় ঘুমিয়ে বেশি রেজাল্ট আনা যাবে, তারপর হচ্ছে কিভাবে দ্রুত ভোকাবুলারি মুখস্থ করা যাবে, এই পার্টগুলো কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়া হয়। এবং সাবিত রায়হান স্যারের সাথে আমরা যেটা প্ল্যান করেছি, 2টা সেশন তো অফলাইনে থাকবে ফেস টু ফেস, প্রতি সপ্তাহে এমন কিছু হোমওয়ার্ক স্টুডেন্টদেরকে দেওয়া হবে যেটা 3 মাসের পরে তার একটা র্যাডিক্যাল চেঞ্জ হবে মাইন্ডসেটের মধ্যে। ও কনফিডেন্স বাড়বে, ও কনসিস্টেন্ট হবে, ওর গ্রোথ মাইন্ডসেট তৈরি হবে, সাকসেসফুল মানুষরা কিন্তু ভাইয়া সাকসেস হওয়ার পরে ওর অ্যাটিটিউড চেঞ্জ হয় না, অ্যাটিটিউড চেঞ্জ হলে সাকসেস হয়, মানে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, কি আইডেন্টিটি শিফট হয়। ওই কাজগুলো আসলে আমরা এখানে করে দিতে চাই, যেটা ওর লাইফ টাইম কাজ করবে। যেটা আমি ছোটবেলায় কোনো না কোনোভাবে শিখেছি যে যেমন আই অ্যাম ফিট ফর এনি এনভায়রনমেন্ট, এটা কোনো না কোনোভাবে আমার ব্রেইনে ঢুকে গেছে। দেখেন আপনি যেখানে দিবেন আমি ওই ব্রেইন মানে ওই এনভায়রনমেন্টে ফিট করতে পারবো। আমি অনেকগুলো দেশে গিয়েছি, ভালো জায়গায় থেকেছি, আবার খারাপ জায়গায় থেকেছি, সো সব জায়গায় আমি ফিট। এই টাইপের কিছু মাইন্ডসেট আমরা স্টুডেন্টদের মধ্যে দিতে চাই, যাতে ওরা আমার কোর্স করার পরে জব করলেও ভালো করবে, ওরা বিজনেস করলেও ভালো করবে, ওরা দেশের বাইরে গেলেও ভালো করবে, সব জায়গায়। এবং আপনি দেখবেন যে আমাদের স্টুডেন্টরা যে পরিবারের সাথে কানেকশন তৈরি করে, যে গ্রেটফুল অ্যাটিটিউডগুলো হয়, এটা আনবিলিভেবল। খালারে থ্যাংক ইউ বলতেছে, মাকে ফোন দিয়ে কান্না করতেছে যে মা তুমি আমার জন্য এত কিছু করেছো, তোমাকে কখনো বলা হয়নি তোমাকে ভালোবাসি। এই যে পরিবারের সাথে কানেকশনটুকু তৈরি হয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট পরিবারের সাথে থাকলেই কিন্তু একটা মানুষ সফল হয়। এইটুকু আমরা একটা মানুষের লাইফে ট্রান্সফর্ম করার চেষ্টা করি। এটা বাংলাদেশে শুরু হয়েছে, এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড করতে চাই। ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের বিগার পিকচার। আমরা তো অনেকগুলো জায়গা টাচ করলাম, তো এখন হচ্ছে ওপেনের জায়গায় একটা হতে পারে যে তুমি অলরেডি কিছু কিছু জায়গায় কিছু কোটেশন টাচ করেছো। সো যদি হয় যে এরকম আরো কিছু তোমার কোটেশন যেগুলো তোমাকে খুব ইন্সপায়ার করেছে, অথবা এমন কোনো বইয়ের নাম, অথবা এমন কোনো কিছু যেটা তোমাকে ইম্প্যাক্ট ফেলেছে, সো তুমি সেটা শেয়ার করতে চাও, অথবা ইন জেনারেল ওপেন অ্যাডভাইস অর এনিথিং। অ্যাডভাইস তো আমি নেই ভাইয়া, তবে আমি অ্যাকশন ওরিয়েন্টেড। যেমন আপনি 2টা বইয়ের নাম বলেছিলেন, 5 ডিসফাংশন অফ আ টিম, 5 টেম্পটেশন অফ আ সিইও, এগুলো প্রায় মুখস্থ আমার। আবার ওয়ান থিং দি অন থিং, এই বইটা কিন্তু ফ্যান্টাস্টিক। আমি এটা পুরোপুরি কমপ্লিট করি নাই, যতটুকু পড়েছি ওটা ইমপ্লিমেন্ট করেছি, তারপরে গিয়েছি পরের পৃষ্ঠায়, যতটুকু পড়েছি ওইটুকু। এই ধরনের কিছু বই, কম্পাউন্ড ইফেক্ট, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এবং আপনি যে বইগুলো সাজেস্ট করেছেন, যেগুলো পড়েছেন, এগুলো চেষ্টা করেছি পড়ার জন্য আর কি। সো এন্টারপ্রেনার যারা আছেন, উদ্যোক্তা যারা অন্যরকম উদ্যোক্তা হতে চায়, তাদের প্রচুর পড়াশোনা করা উচিত। যেমন একজন খেলোয়াড় আসলে 90% সময় প্র্যাকটিস করে, 10% টাইম সে পারফর্ম করে। আর আমরা যেটা করি সারাদিন খালি পারফর্ম করতে চাই, আসলে পারফরমেন্স ভালো হয় না। আমাদের প্রচুর পড়াশোনা করা উচিত, প্রচুর ট্রেনিং করা উচিত, প্রচুর এক্সপেরিমেন্ট করা উচিত, তারপরে গিয়ে আসলে আমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। প্রচুর ফেল করা উচিত। এবং মজার বিষয় বলছি ভাই, আমার ইংলিশ থেরাপি হচ্ছে নবম উদ্যোগ। প্রথম একটা বললাম, এরপরে অনেকগুলো উদ্যোগ নিয়েছি ভাই, সবগুলোই ফেল করেছে। আলহামদুলিল্লাহ এটা সাকসেস। এরপরে আবার অনেকগুলো উদ্যোগ নিয়েছি ইংলিশ থেরাপির পরেও, সেগুলো অনেকগুলো ফেল করেছে। সো সব উদ্যোগ যে আসলে সফল হবে বিষয়টা এমন না। আমি এখান থেকে যাওয়ার পরে আমি পেরিস্কোপ বানাইতাম ভাইয়া, পেরিস্কোপ বানায় বিক্রি করতাম। যে বিজ্ঞান বাক্স তো অনেক টাকা কিনতে পারে না, তাহলে আমি সিঙ্গেল একটা পেরিস্কোপ বানায়, এটা ফেল করেছে, এটা হয় নাই। তারপরে হচ্ছে আমি নিউরন সায়েন্স ক্লাব বানাইছি, নিউরন সায়েন্স ক্লাব, আমরা সায়েন্সের বিভিন্ন প্রজেক্ট বানাইতাম। তারপরে হচ্ছে আমরা ঢাকা আর্ট স্কুল করেছিলাম, বিভিন্ন কিছু আমি চেষ্টা করেছি অনেক কিছু করার জন্য, কিন্তু ওয়ার্ক করে নাই। আমি শোরুম দিয়েছিলাম, পাঞ্জাবি বা হচ্ছে ড্রেসের শোরুম দিয়েছিলাম। আমি একটা পাঞ্জাবির ফ্যাক্টরির সাথে পার্টনারশিপে গিয়েছিলাম। আমি তারপর হচ্ছে যে ফুড সাপ্লাই দেয় না অফিস, এটা ক্যাটারিং সার্ভিস, এটার সাথেও আমি যুক্ত ছিলাম। সো অনেক কাজ করেছি, ফেল করেছি। সো ফেল করতে ভয় পাওয়া যাবে না। এবং আমি প্রচুর ডিসিশন নেই ভুল, মানে ভুল নেই এটা স্বীকার করার জন্য, যে ইচ্ছা করে ভুল নেই না, অনেক ডিসিশন নেই, ভুল হয়, আবার সরি বলি যে ভাই এটা ভুল হয়েছে, এটা আসলে এইভাবে হবে আর কি। সো ভুল করার মানসিকতা তৈরি হোক, সাহস তৈরি হোক, রিজিক তো আল্লাহর হাতে, লাইফে উত্থান পতন থাকবে। আর আমার একটা জিনিস সবচেয়ে বেশি আমার জন্য ইন্সপায়ারিং, সে হচ্ছে আমি জিরো থেকে শুরু করেছি, আমার পরিবারে কিছুই নাই ওইভাবে, আমি একদম জিরো থেকে শুরু করেছি, আবার জিরোতে আসতে আমার কোনো ভয় নেই। সো একটা পাখি শুকনো ডালের উপরে বসে ওর পাখার
জোরে, যে আমার তো পাখা আছে, ডাল ভেঙে গেলে আমি উড়াল দিতে পারবো। সো ওই একটা সাহস যে আমি তো ইংলিশ শিখাইতে পারি, অ্যাটলিস্ট বাংলাদেশে ইংলিশের চাহিদা আছে, অ্যাটলিস্ট সবকিছু উল্টাপাল্টা হয়ে গেলে আমি ইংলিশ শেখাইয়া আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ নেই, অনেক কিছু করার চেষ্টা করি। আপনি জানেন 4টা নতুন বিল্ডিং নিয়েছি আমরা ভাই এবছরে। আমি জানি না এই স্টুডেন্ট কেমনে, মানে এত স্টুডেন্ট আসবে কিনা। সো আস্তে আস্তে দেখছি ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর কি। সো অনেক অ্যাগ্রেসিভ ভাবে আল্লাহর উপর ভরসা করে, যেহেতু উদ্দেশ্য সৎ, মানুষের লাইফে ট্রান্সফর্ম করা, এমপ্লয়ীদের লাইফে হ্যাপি, মানে হ্যাপি একটা ফ্যামিলি যারা ওরা লিড করতে পারে, মানে মানুষের লাইফে ট্রান্সফর্ম করা যেহেতু উদ্দেশ্য, এবং এইটাই আমার জান্নাতে যাওয়ার উছিলা হবে। সো ওয়াই নট, আমি অনেক বেশি পরিশ্রম করব। আপনার একটা কথা ভাইয়া, অনেক বেশি আমি যে মানুষের লাইফের পারপাস হওয়া উচিত যে জান্নাতে যাওয়া, এবং যত বেশি মানুষকে নিয়ে পারা যায়। সো আমি একা কেন যাব, একা কেন সফল হব, সবাইকে নিয়ে সফল হতে চাই, সবার লাইফে ট্রান্সফর্ম করতে চাই, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এবং বিজনেসের মূল উদ্দেশ্য তো ওইটাই ভাই, জান্নাতে যাওয়া, এবং সবাইকে আপনার সাথে যেতে চাই, সবাইকে নিয়ে একসাথে যেতে চাই। আলহামদুলিল্লাহ। সো অ্যাকচুয়ালি আজকের পডকাস্টটাতে অ্যাকচুয়ালি আমি নিজে অনেকবার অনেক ইমোশনাল ফিল করছি, ট্রুলি অ্যান্ড অনেক ইন্সপায়ার্ড ফিল করছি। এবং সাইফুল যদিও আমার টোটাল পডকাস্ট অনেক কিছু বলছে, আমার থেকে শিখছে, বাট আমি যে মানুষ, আমার অ্যাকচুয়ালি ওর মতো আমি অ্যাকশন ওরিয়েন্টেড না, এটা তো একদমই সত্যি। ওর মতো কনসিস্টেন্সি আমার নাই, ফলে এটা দেখতে আরো ভালো লাগে যে একটা জিনিস আমি বলছি, আমি হয়তো কিছুটা ফলো করি, বাট যে আমার থেকে শুনছে সে আমার চেয়েও এটা ভালো এক্সারসাইজ করতে পারে। সো সেখান থেকে আবার আমি ইন্সপিরেশন নিই। পুরো পডকাস্ট চলতে অনেক আবার নতুন করে ইন্সপায়ার হলাম, না এরকম আমার আরো ভালো হইতে হবে। সো আমি মনে করি যে আমাদের এখনকার যে জেনারেশন যারা উদ্যোক্তা হইতে চায়, তাদের জন্য এটাও একটা ভালো দিক যে আমরা যখন আসলে খুব স্ট্রাগল করে আস্তে আস্তে দাঁড়িয়েছি, অলমোস্ট কোনো সাপোর্ট সিস্টেম ছিল না, বাট অ্যাটলিস্ট এখন সাইফুলদের মতো, যেমন আমারটা হয়তো একটু পুরনো এক্সাম্পল, বাট সাইফুলের গুলো তো একদম করে নতুন টাকার নোটের মতন, মানে চোখের সামনে থাকা এক্সাম্পল। সো আই থিঙ্ক আমাদের দেশে সবাই উদ্যোক্তা হবে না, সবাই উদ্যোক্তা হওয়ার দরকার নেই, বাট অ্যাটলিস্ট কিছু মানুষকে চিন্তা করতে হবে যারা অন্য মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে। তো সেরকম একজন মানুষের গল্প আজকে আমরা শুনলাম। সো আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা এরকম আরো অনেক মানুষ মিলে সারা পৃথিবীকে যাতে চেঞ্জ করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আমাদেরকে দোয়ার মধ্যে রাখবেন। আসসালামু আলাইকুম।